আর কোন স্বামী নামও বলেন, উনি ঘুম ঘুম চোখে আমার সাথে দুষ্টামি করতেছে। তো দেওয়ার পর এরকম আমি হাসতেছি যে উনি আমার স্বামী, অথচ কয় নম্বর স্বামী বলতে পারতেছে না। আমি বারান্দায় বলতেছি, হাসতেছি। আমার নানি পাশে, তুই কার সাথে কথা বলিস? কিছুক্ষণের ভিতরে ওনার আরেকটা ফোন আসছে। আমি বললাম আমার অফিসের ফোন। আমি বললাম আপনার ফোনটা রাখেন, আমার ফোন আসছে। এখন অফিসের ফোন মনে করে রিসিভ করে দিই যে ওনাদের প্যানেলে যে কথা বলছিল যে লোক, উনি আমাকে কথা বলতেছে কেমন আছো, ভালো। তো উনি আমাকে প্রপোজ করলো। প্যানেলে কথা বলেছিল কোন লোক, সেটা কোনটা? ওনাদেরই হবে, সহকারী হবে। আমি তো আর অতভাবে চিনি না। যে তুমি কি মিডিয়ায় কাজ করবা, মিডিয়ায় কাজ করার ইচ্ছা আছে। আরো একটা ফোন এবং সে সরাসরি প্রপোজ করে বলতেছে যে মানে আমি একটু পরিষ্কার করি আমাদের শ্রোতাদের জন্য, ওরা কনফিউজ হয়ে যাবে, কারণ এত বেশি লোকজন ক্যারেক্টার এই গল্পের মধ্যে আছে। মানে আপনি যে প্যানেলে একটু আগে কাজ করে এসেছেন একদিন আগে, সেই প্যানেলের একজনের সাথেই কথা বলছিলেন আপনি, আমরা ধরে নিচ্ছি। কে ছিল সেটা আমরা একটু পরে পরিষ্কার করবো। আর আরেকটা ফোন যেটা আপনি মানে স্ট্যান্ড বাই রিসিভ করলেন, সেটা ওই প্যানেলেরই আরেকজন যে আপনাকে ফোন দিয়ে সরাসরি প্রপোজ করে বসছে। ওকে, জান, তারপর প্রপোজটা এরকম করছে যে তুমি কি মিডিয়ায় কাজ করবা, যদি কাজ করতে চাও তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো, উপর উঠাই দেবো, আর বিনিময়ে তুমি আমাকে কি দিবা। আমি আশ্চর্য কোয়ালিটির মানুষ তো আপনি, আমার কাছে জানতে চাইছেন যে আমার ইচ্ছা আছে কিনা। আপনি আমাকে প্রপোজ করলেন, বলে যে কেন তোমার কাজ করেছে? জি না, আমি মিডিয়ায় কাজ করেছি না, আমি কাজ করতে ওইখানে যাইনি। ঠিক আছে, এবার ফোনটা রেখে দেন। পরে লাইনটা কেটে দিচ্ছে, আবার সেই ফোন আসছে, আবার রিসিভ করলাম। আমি তো হাসতেছি যে উনি আমার সাথে ফান করতেছে। এবার আমি তার টোনটা ধরে ফেলছি, তার যে ঘুম ঘুম ভাব ছিল ওটা কেটে ধরছি। তাই বললাম আপনি কি অমুক ভাই? বলে যে অমুকটা কে? এটা আবার কয় নাম্বার স্বামী? আগে ফান ছেড়ে দেন, আপনি কি অমুক বলে কথা বলেন না, তোমার ফোন দিয়ে না, আমি ফোনটা রাখলাম। তারপরে লাইন কেটে দিয়ে উনি আবার গ্রামীণ থেকে ফোন দিচ্ছে, ওনার যেটা আমি চিনি। এখন বলতেছে তুমি কার সাথে কথা বলতেছো হ্যান ত্যান। তো বললো যে কে ফোন দিচ্ছে? তো বললাম যে আপনাদের প্যানেলের একজন আমাকে এরকম ফোন দিচ্ছে। কি বলে তুমি কনফারেন্স করে দাও। সেটা তো আমি পারি না, এইভাবে করো। তো করলো, ওই লোকটা বুঝা যায়। তো বুঝে যাওয়ার পর আর কথা হয় না, ওইখানে ব্রেকআপ। পরে আমাকে 12টার দিকে বলে যে ডালিয়া, প্রিয়াঙ্কার আম্মুকে কিছু চেক আপ করাতে হবে, তুমি যদি একটু কাইন্ডলি নিয়ে যাইতা, আমি তো এখানে কাজে ব্যস্ত হয়ে পড়ছি, ওর ভাইও নাই, ওরা তো চিনে না। এখন আমি বললাম যে ভাইয়া বিকেলে আমার 5টার দিকে প্রোগ্রাম আছে, এখন ওইখানে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আমি কিভাবে কি করবো। তো বললো যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওদেরকে যে জায়গায় ট্রিটমেন্ট করতে হবে ওই জায়গাটায় নিয়ে ছেড়ে দিয়ে আসবা। পরে 3টার দিকে চলে গেলাম, যাওয়ার পর ওইখানে ওদের সবকিছু কমপ্লিট করে দিলাম। তা এখন ওদের যে টাকাটা লাগবে বলতেছে যে ডালিয়া, মানে উনি প্রিয়াঙ্কাকে ফোন না দিয়ে আমাকে ফোন দিতেছে। ডালিয়া, ওদের যে ছেলেটা ফোন দিচ্ছে ওর নামটা একটু বলবেন? হৃদয়। আমার মনে হয় এই নাম ধরেই আপনি গল্পটা আগান, তাহলে আমাদের জন্য ভালো হবে। হৃদয় ফোন দিয়ে বলতেছে ডালিয়া, ওদের ট্রিটমেন্টে কি লাগবে না লাগবে এগুলো তুমি একটু ঠিক করে দাও, তোমার কাছে টাকা আছে কত, আর ওখানে কত টাকা লাগবে। তো আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি করে দিতেছি। তো সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি বললাম আন্টি এবার আপনারা থাকেন, আমি যাই, আমার তো কাজ আছে। তা আন্টিও আমাকে আসতে দিচ্ছে না, প্রিয়াঙ্কা আসতে দিতেছে না। তো প্রিয়াঙ্কার সাথে গল্প করতে করতে অনেক ফ্রি হয়ে গেছি। প্রিয়াঙ্কার লাইফের কথা আমাকে বললো, শুনলাম ওর একটা অ্যাক্সিডেন্টের কথা বলছে, তারপর ওর কথা বলছে যে ওকে হৃদয় ভাই ওকে পছন্দ করে কিন্তু প্রিয়াঙ্কা ওকে পছন্দ করে না, কিন্তু এখন দুজনে এমনি ফ্রেন্ডের মধ্যে হালকা পাতলা কথা বলে। তো 5টা বেজে যায়, আবার আমি ফোন দিয়ে ভাই আমি চলে যাই, বলে যে না আর একটু বসো আমি আসতেছি। হৃদয় ভাই আমার অনুষ্ঠানের সমস্যা হয়ে যাবে, আর এই অনুষ্ঠানটা যদি মিস করি আমার সমস্যা হবে, অফিসের অনেক সমস্যা হয়ে যাবে। বলে যে একটু বসো। তো আমি জানি 6টা বাজে অনুষ্ঠান আবার শুরু করতেই হবে, 5টায় টাইম দেওয়া। তো উনি আসতে আসতে রাত 9টা বাজে ফেলতে, সেদিন আর আমি অনুষ্ঠানে যাইতে পারিনি। আমার অনুষ্ঠানটা সমস্যা হয়েছে। তো আমার যে সহকারী ছিল উনি সেদিন অনুষ্ঠানটা চালাইয়া নিচ্ছে। তো সেদিন প্রিয়াঙ্কারা চলে যায়, তারপরে নিয়মিত এরকম কথা বলতে থাকি প্রায় সপ্তাহখানিক ওভার। হঠাৎ একদিন ফোন করে সে আমাকে, তখন আমরা বন্ধু ফ্রেন্ড হয়ে গেছি, কান্না করতেছে, প্রচন্ড আকারে কান্না করতেছে। হ্যাঁ, কি হয়েছে আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমি কান্না করতেছি, আমার খুব কষ্ট হইতেছে। কেন কষ্ট হইতেছে সেটা তো ফোনে বলা যাবে না, সেটা সরাসরি শুনতে হবে। তুমি সরাসরি শুনতে হলে আমি এখন আসতে পারবো না, আমি এখন কাজ নিয়ে ব্যস্ত। অনেক কান্না করতেছে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে পরে শুনবো না। পর সেদিন আমার মালিবাগে কাজ থেকে, তা আমি বললো যে তা রামপুরে আসো। আমি রামপুরে চিনি না, রামপুরে কিভাবে যেতে হয়। তো বললো তোমার অফিসটা কোথায়? আমি বললাম মালিবাগ, তুমি ওইখানে আসো। মালিবাগ আসলে ও আমাকে বলে যে রিক্সা নাও, রিক্সা নিয়ে রামপুরা আসো। রামপুরা যায় নামলাম, আমার কিন্তু রিসিভ করে বাসায় নিয়ে গেল। বাসায় ওর বিয়াই ছিল, টিপু ভাই ছিল, আর ও ছিল। ঘর দুয়ার অগুছালো, আর ওর চোখ মুখ ফুলা হৃদয়ের। টিপুটা ওর বিয়াই ফ্রেন্ড দুইটাই। তো ঘরে বসে অনেক কান্না করলো, প্রায় আধা ঘন্টার মতো কান্না করলো ওদের সামনে। টিপু ভাই পাশের রুমে ছিল, অফিস টু বাসা তো ওদের। তো আপনি এরকম অপরিচিত একজনের বাসায় চলে গেলেন? তখন ওর সাথে আমার বন্ধুত্বটা খুব ভালো হয়েছে, এই জন্য এরকম বিশ্বাসও চলে আসছে। আমার প্রতি ওর বন্ধুত্ব করার একটাই কারণ ছিল যে প্রিয়াঙ্কাদের প্রতি যে আমার একটা
ছিল, এই জন্য হয়তো আমার সাথে বন্ধুত্ব করছে। তারপর গেলাম, যাওয়ার পর কথাগুলো শুনলাম, ও কাঁদতেছে কাঁদতেছে। এক পর্যায়ে প্রশ্ন করি, কান্না হইতেছে কেন, এতদিন ধরে বন্ধুত্ব চলতেছে, কখনো বলেন না, আজকে হঠাৎ কান্না করতেছেন। পরে বললো যে ওর গার্লফ্রেন্ড, ওয়াইফ, হ্যাঁ ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছে। ওয়াইফ, হ্যাঁ স্ত্রী, হ্যাঁ, সে বিবাহিত ছিল? হ্যাঁ বিবাহিত ছিল। ওকে। যে ও লাইফ থেকে চলে গেছে, ওকে এভাবে বিয়ে করছে, এখন ও আরেকজনের সাথে সম্পর্কে জড়ে আমাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। ডিভোর্সের কাগজ আমি কখনো দেখিনি, সেটা কি? যাক বলছে, শুনছি, তো কি হয়েছে, আপনি দিচ্ছেন? বলে যে না আমি তো দিইনি, ও তোমাকে ডিভোর্স দিছে, তো এখন আছে কোথায়? ও আছে কোথায় তাও আমি জানি না। এগুলো বলে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আমাকে জড়াইয়া ধরে বসে রয়েছে, আমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। দাঁড়ান আমি দাঁড়ান বললাম, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি খুব ফোর্সফুলি এবং খুব দ্রুত যাচ্ছেন। একজন বন্ধুকে, ফিমেল ফ্রেন্ডকে এভাবে জড়ায় ধরে আপনার কোলে মাথা রাখতেছে, ফ্রেন্ডশিপের লেভেলটা আসলে কি ছিল? আমি বলতেছি না যে আপনারা এটা করেন না, আমি বলতে চাচ্ছি যে ফ্রেন্ডশিপের লেভেলটা কি ছিল। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ও কি বিবাহিত ছিল সেটা আপনি জানতেন, আগে জানতেন না? না, আমি সেদিনই জানলাম, সেদিনই ফার্স্ট ওই জানলেন? মুহূর্তে জানলাম। আপনাকে জড়িয়ে ধরার ব্যাপারটা কি সেদিনই ফার্স্ট ঘটেছে না তার আগেও? সেদিনই ফার্স্ট। ও আমি আচমকা? খাটে বসা, ও চেয়ারে বসা, তো চেয়ারের উপরে থেকে আমার পার উপরে মাথা রেখা আমার কোমরটা ধরে ও কান্না করে। আপনি সেটা প্রশ্রয় দিলেন? তো অনেক কান্না করতেছি, আপনার কিছু করার ছিল না এরকম ব্যাপার? অনেক কান্না করতেছি, হ্যাঁ। আচ্ছা। তো তারপর সব কথা বললো, বলার পর শুনলাম, পরে আমি তাকে সান্ত্বনা দিলাম যে সমস্যা নেই, আপনি যদি ডিভোর্স দেন নেই, তার ভুল বুঝতে পারলে সে চলে আসবে। তো বললো যে ডিভোর্স তো দিয়ে দিছে, ও তো আর আসবে না, ওর তো আমার সাথে যোগাযোগ করে না, ও কোথায় থাকে জানি না। আর আমিও এখন ওর জন্য কোনো কাজকর্ম করতে পারি না, কিছুই করতে পারি না, আমি স্বাভাবিক না, অস্বাভাবিক। তো তাছাড়া এখন কি করার, এখন এটা আপনার মাইনে নিতে হবে। আর আমি একটু আরেকটু পরিষ্কার করতে চাই আমরা শ্রোতাদের, কারণ এখান থেকে স্টোরিটা অনেকটাই খটকা লাগবে সবার কাছে। আপনি আসলে যেভাবে বলছেন সেটা আপনার বলার স্টাইল। একজন মানুষ বন্ধু হলেও অপরিচিত, মানে এই জায়গাটাই তো অপরিচিত, কারণ একটা ছেলে একটা মেয়ের শরীর ছোঁয়াটা অনেক বড় একটা ব্যাপার আমাদের দেশের কালচারে। তো আপনাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল সেখানে এই ধরনের বন্ধন ছিল কিনা, যে আপনি ও হঠাৎ করে করলো এবং আপনি অপ্রস্তুত হয়ে গেলেন, যে আপনার যেভাবে বলছেন যে ও যেভাবে আপনাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং ওর বাসার মতো ওর বাসাতে নিয়ে গিয়ে, সেখানে তো আপনার এক ধরনের, প্রথম গেলেন আপনি, একটা সন্দেহ হতে পারতো, এক ধরনের আশঙ্কাও হতে পারতো। আবার যে অবস্থাতে কান্নাকাটি করছে সেটা খুব আপনজন, বন্ধুত্ব তো ঠিক আছে, মানে খুব বেশি আপনজন না হলে ওই ধরনের সিচুয়েশনে ফেস করাটা যায় না। তো আপনি কি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলেন সেই অবস্থাটার জন্য, নাকি ওরকম করাতে আপনি ঘাবড়ে গিয়েছিলেন? প্রথম অবস্থায় ঘাবড়ে গেছি, আচ্ছা। ঘাবড়ে। কিন্তু আপনি বাধা দেননি? না, ও চেয়ারের উপর বসে আমার পার উপরে মাথা রেখা। আপনি বাধা দেননি? বাধা দিইনি, কান্না করতেছে, কেন বাধা দেননি? দিইনি। অনেক কান্না করতেছে, অনেক, মানে Okay. চেয়ার থেকে ভাঙিয়ে পড়ে গেছে গা, এই অবস্থা। শোনার পর আমি রুম থেকে বের হলাম, বের হওয়ার পর টিপু ভাই আবার আমাকে বললো যে আসলে ডালিয়া, ও না এরকম হয়ে গেছে, কিন্তু কি করা যায় বলো। কতদিন পরে আপনি বাসায় গিয়েছিলেন এই সম্পর্কের? 15 দিন। 15 দিনের মাথায় এত দ্রুত আপনার কোলে মাথা রাখলো, ব্যাপারটা কেমন হয়ে গেল? ওকে, হোয়াট এভার, যা হয় তা 15 মিনিটেই হয়। ওকে, যাই হোক, খুব তারপর তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে। হোয়াট এভার ইট ইজ, আমরা আসলে কোনো কিছুই জীবনের গল্পে আসলে কোনো কিছুই আমরা ইকুয়েশনে বাঁধতে চাই না। আমরা মনে করি না যে আসলে 15 মাস দরকার একটা সম্পর্ক করার, 15 বছরের জন্য। আপনার ক্ষেত্রে যেটা 15 দিনে হয়েছে আমরা সেটাই বিশ্বাস করবো। হ্যাঁ, ঠিক তাও আছে। ওইভাবে সম্পর্ক গড়ে ফেলছে। তারপরে আমি সেদিন, ও আমার কোলে মাথা রেখে অনেকক্ষণ শুয়েছিল, ওকে সান্ত্বনা দিয়ে আমি চলে আসি। চলে আসার পর তারপর থেকে একটু একটু কথা হয়, ও স্বাভাবিকভাবে কাজ করতে থাকে, আমার সাথে কথা বলতে থাকে, হাসতে থাকি, মজা করতে থাকি। এরকম করতে করতে আরেকদিন বাসায় গেলাম। না, সেদিন বাসায় যাইনি। আরেকদিন আমি আমার অফিসে যাচ্ছি, ওদের যে নাটক, ওটার এডিটিং হবে। তো বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমার অফিসে। বলে চলো আমার নাটকের এডিটিং হবে। আমি বললাম না, আমি যেতে পারবো না, আমার তো কাজ আছে। না, তোমার যাইতেই হবে, না হলে আমি এডিটিং এ যাবো না। না, আমি যাবো না। মাসুম আঙ্কেলকে ফোন করে বললো যে না, ওর আসা দরকার নেই। আমি বললাম যে না, আমি যাবো না। পরে আমার অফিসের সামনে থেকে অফিসে এসে আমাকে নিয়ে যায়, এডিটিং এর ওখানে নিয়ে যায়। নিয়ে গেলে দেখি ওদের ইটা, দেখার পর ওখানে ছিলাম সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। থাকার পর আঙ্কেলটা বলতেছে, আঙ্কেল 22 তারিখে তো শুটিং আছে, মিউজিক ভিডিও, ওখানে কিন্তু ডালিয়াকে নিয়ে যাইতেই হবে, আর ডালিয়া যদি না যায় আমি কিন্তু এটা ক্যান্সেল করে দেবো। তা তুমি কি পাগল হয়েছো নাকি যে আমি ওকে এখানে নিয়ে যাবো? ক্যান্সেল হবে কেন? পাগলে আমি ছেড়ে দাও। আমিও আবার এই কথাটাই বলছি। বলার পর যে না, ওকে তো যাইতেই হবে, ও না গেলে তো এটা হবেই না। ও আপনাকে আসলে এতটা বেশি ফিল কেন করতো, কোন দিক থেকে করতো? সেটা তো আমি তখনও বুঝেননি আপনি? বুঝিনি। Okay. আমি জানতাম ও আমার খুব ভালো ফ্রেন্ড এবং ওর কষ্টগুলো আমার সাথে শেয়ার করে। এবং আপনিও আপনার কষ্টগুলো তার সাথে শেয়ার করতে আমার পারেন। তো তখন কোনো কষ্ট নেই, আমি তো খুব হ্যাপি। আপনি আপনার পাস্ট লাইফও তখনও বলেননি তাকে? আমার পাস্ট লাইফটা আমি তখন ভুলে গেছি। কারণ মানে আমি আপনি এটা মনেই করতে চান না? মনে করতেছি না। কারণ কি, যে ওই পাস্ট লাইফ থেকে আসার পর আমার ফ্যামিলি অত্যন্ত ভালোবাসতো আর আমাকে সবসময় স্বাভাবিক রাখতো। মাঝে মাঝে একটু চর্চা করতো আমার মা আর নানি,
যখন করতো তখনই কষ্ট হইতো। এছাড়া আপনি ওটা মনে করার এছাড়া আর চেষ্টা মনে করেন? হতো না। আর যখন আমি মার্কেটিং এ জড়াই গেছি, 24 ঘন্টা আমার মার্কেটিং নিয়ে কাজ আর পরিকল্পনা নিয়ে কাজ, কিভাবে করা যায়। ওকে, দেন? তারপর এডিটিং এ গেলাম, 22 তারিখে শুটিংটাও ক্যান্সেল করে 19 তারিখে হওয়ার কথা। পরে লাস্টে আঙ্কেল বলে ঠিক আছে ডালিয়া তুমি চলো। আমি বললাম আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বলে তুমি বাসায় ফিরে যাবা, কোথাও আমাদের নাইট করতে হবে না, তুমি চলো। পরে ঠিক আছে আঙ্কেল যাবো। গেলাম। প্রথম দিন শুটিং হলো আমাদের রাজবাড়িতে। এটা ইসের ময়মনসিংহ নাকি বলে, ওই রাজবাড়িতে, জমিদার বাড়ি, রাজবাড়ি না, ওই বাড়িতে শুটিং হলো। শুটিং হওয়ার পর আমার মামা আমাকে ফোন দিচ্ছে ওই শুটিং স্পট থেকে, বললো যে তুমি কোথায়, তাড়াতাড়ি বাসায় আসো। এর ভিতর আবার ওই হৃদয়ের ব্যাপারটা নিয়ে আমার বাসায় একটু নাড়াচাড়া পড়ছে। কি জেনেছে বাসায় আপনার? নাড়াচাড়া পড়ছে কি, আমি একটু বেশি দুষ্টামি করতাম। আমাকে কেউ প্রপোজ করলে আমি বলতাম যে আমার হাজবেন্ড আছে তো বাহিরে, এই সেই। আর আমার পাশের রুমে সিনিয়র আপু ছিল আর আমার 2টা বোন ছিল। আমরা 4 জন মানে সিনিয়র জুনিয়র বুঝতাম না, খুব মজা করতাম যে আমাদের 4 জনের বিয়েটা হবে এক বাড়িতে, একদম 4 ভাই এক ফ্যামিলির হবে, এই তো। তখন আমি শিলি আপার সাথে মজা করতাম, আমার আপুর সাথে মজা করতাম। করতে করতে এই শুটকি তুমি বিশ্বাস করো না কেন, এই যে আমার বয়ফ্রেন্ড, এই দেখো, এরকম বিভিন্ন দিন বিভিন্ন মানুষের ছবি দেখে বলতাম, কারণ আমার তোর কাছে অনেক মানুষের ছবি থাকতো একসাথে, এক গাদা মার্কেটিং এর কারণে? হ্যাঁ, ওকে। এক গাদা ছবি ফিকে দিয়ে বলতাম এই দেখো এখানে আমার বয়ফ্রেন্ড আছে আর ওরা 4 ভাই আছে, যেটা তোমার পছন্দ হয় বলো। তো এরকম দুষ্টামি করতে করতে আমার মা সন্দেহ করার কারণ হচ্ছে যে আমার এক মামাতো ভাই আমাকে পছন্দ করে, বিয়েও করতে চায়। সেটা আমার প্রথম অ্যাক্সিডেন্টের আগেই। তার সাথে একবার আমার ঝগড়া হয়, হালকা পাতলা কথা কাটাকাটি। সে বলছিল যে ঢাকায় যারা থাকে তারা খারাপ। আমি তাহলে আমার মা ঢাকা থাকে, আমার মা খারাপ, আর আমার মা খারাপ মানে আমরাও খারাপ, আপনার কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করবেন না, এটুকু বলে সংক্ষেপ করে দিই। দিলে তো আমার মার তারপর পক্ষর ইচ্ছা যে ওর সাথে আমার বিয়ে দেবে, ওর সাথে আমার বিয়ে দেবে। আর আমি চাই আমি কোনোদিনও বিয়ে করবো না, মানে ওকে আমার ভালো লাগে না, ওকে আমি সবসময় আমার বড় ভাই হিসেবে দেখছি। আর আমি গ্রামে থাকা অবস্থা আমার পড়াশোনায় অনেক ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো হৃদয়ের ব্যাপারটা কিভাবে জানলো? ওইটাই আমার মা পরে ওই যে মামাতো ভাইটা আবার আমাদের সাথে মার্কেটিং এ জড়ায় যায়, গেলে আমাদের সিনিয়র ছিল, সিনিয়রদের সাথে এটা শেয়ার করে যে আমি ওকে বিয়ে করবো, যদি বিয়ে করে আমি ঠিক মতো কাজ করবো, তা নাহলে আমি করবো না। তখন আমার সিনিয়ররাও আমাকে চাপ দেয়, আমার মাকে বিভিন্ন ভাবে বুঝায় যে ওর সাথে কারো অ্যাফেয়ার আছে, আসলেই কিন্তু কিছু না। আমি যতটুকু সময় পেলাম কাজ দেখতাম, নাহলে বাসায় বসে বসে টিভি দেখতাম। মানে আমার মার্কেটিং এর যে সিনিয়র আছে উনি আমার মাকে ফোন করে বললো যে আন্টি আজকে মানে ডালিয়ার বয়ফ্রেন্ড আসবে, ডালিয়া তো এখন অফিসে আসেনি। ফোন তখন আমি কন্টিনিউ চালাই না, আমি যদি অফিসে যেতে লেট করি ফোনটা আম্মুকে দিয়ে দিই, না তুমি যাও, যদি কেউ ফোন করে কথা বললো। সেই ফোন নম্বরে আমার সিনিয়র করছে কি যে পাশের রুমে যেয়া এক আঙ্কেলের নাম্বার দেন, আমার বাবার বয়সী, যে আমাকে মেয়ের মতো জানে, তার ফোন দিয়ে ফোন করে আন্টি আমার আম্মুর সাথে উল্টো পাল্টা কথা বলছে। আমার মতো রাগ, বয়ফ্রেন্ড সেজে? হ্যাঁ বয়ফ্রেন্ড সেজে। আমার মা তো পূর্ববীর সামনে যে 1 ঘন্টা, মানে সিনেমা হলের সামনে যে 1 ঘন্টা দাঁড়ায়, সিনেমা হল, দাঁড়ায় থাকার পর কই আমার বয়ফ্রেন্ড তো কেন কেউই আসে না। তো আবার অফিসে যায়, আন্টি আসছে, বলে যে না বাবা আসেনি। বাসায় যা তো আমার মা আমাকে অনেক রাগ করছে। আমি হাসতেছি, বোবার মধ্যে শুধু হাসতেছি, মা তোমার মাথা ঠিক আছে, মা তোমার মাথা ঠিক আছে, আমার যদি কোনো গেস্ট আসে আমি কি বাসায় বসে বসে ঘুমাবো, আমি কি টিভি দেখবো বলো, আমাদের সামনে পরীক্ষা, আমার পড়া আছে, কিন্তু আমি ঘুমাইতেছি, আমার গেস্ট আছে, আমার চিন্তা নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। এই নাম্বার এই যে। পরে আমি দেখলাম, দেখার পর ফোন দিছি, ফোন দেওয়ার পর ওই পাশ থেকে কোনো কথা আসে না, আমি এই পাশ থেকে কিছু কথা বলছি কড়া কড়া কণ্ঠে। পরে দিন অফিসে যাওয়ার পর আঙ্কেল আমাদের ফিরাও তাকায় না, কান্না কান্না ভাব। কোন আঙ্কেল এটা? সিনিয়র? হ্যাঁ সিনিয়র আঙ্কেল, যার নাম্বারটা দিয়ে আমার আম্মুকে এভাবে হরানিটা করা হয়েছে। তো আঙ্কেল কেন করলো আপনার সিনিয়র? এটা আমাকে করছে আম্মুর কাছে আমাকে ছোট করার জন্য, এবং আমার মামাতো ভাইয়ের সাথে যেন আমি বিয়েতে রাজি হয়ে যে চাপ সৃষ্টি করলে এই জন্য। ওর সাথে মামাতো ভাই কি সম্পর্ক ছিল ওই সিনিয়রের সাথে? একই সাথে কাজ করতো। আপনি এই গল্পগুলো ভাবে না বলে গেলে আমাদের স্ক্যাটারলি যেটা হচ্ছে, আমাদের শ্রোতার ব্যাপারগুলো বুঝতে পারবেন, অনেক জটিল মনে হবে, ধামধুম করে একটা ক্যারেক্টার ঢুকে যাচ্ছে, একটু গুছিয়ে বলতে হবে। হ্যাঁ, ওকে, এই জন্য আমাকে প্রশ্ন বেশি করতে হচ্ছে। ঠিক আছে, তো হৃদয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করলো কিভাবে, এটা আমি এখনো পরিষ্কার হয়নি আমার কাছে। হৃদয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করলো যে আমার মামাতো ভাইকে আমি কেন বিয়ে করতে চাই না, আর আমি কি শুধুই ফান করি না কি সত্যি। হৃদয়ের ব্যাপারটা কি আগে জানতো আপনার পরিবার? কেউ জানতো না। ওকে, ঠিক আছে। শুধু এতটুকু জানে যে আমি যে ইসে গেছিলাম, মাসুম আঙ্কেল ওনার প্যানেল থেকে যে ছিল উনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেছে। ধরে নিয়েছে যে ওই ছেলেটার সাথে আপনার কোনো সম্পর্ক হ্যাঁ, এবার বুঝি সত্যি সত্যি ওর সাথে কারো সম্পর্ক হয়ে গেছে। ওকে, সেই ছেলেটি ছিল হৃদয়, রাইট? সেই ছেলেটি ছিল হৃদয়। এবার জান ময়মনসিংহের ঘটনা পেয়ে যান, ওখানে কি হলো? তো ময়মনসিংহে ফোন করছে মামা যে তুমি এখনই বাসায় চলে আসো। মামা 1-1.5 ঘন্টার আগে লাগবে না, তুমি সিএনজি নাও, 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টায় তুমি চলে আসো। বললো মামা আসা সম্ভব না, আমি দূরে চলে আসি, কাজ নিয়ে ব্যস্ত মেজো মামা। এই বললাম ফার্স্ট মিথ্যা কথা। আমি সবার কাছে যদি মিথ্যা কথা বললাম, আম্মুর সাথে মিথ্যা কথা বলতাম না, আর অন্যায় করে পরে আম্মুর কাছে বলতাম মা আমি আজকে অন্যায়টা করে ফেলছি। তারপর আর আসি না, সেদিন বাসে আসতে বাইরে যায় রাত্র 11টা, এই হলো। আর আমি এমনি তো বাসে 11টার আগে ফিরতে পারি না,
আপনার কাজের জন্য? কাজের জন্য একা ফিরি না, আমার সাথে যে কলিগ আছে, বেশ কিছু 4-5টা মেয়ে আছে, সিনিয়র জুনিয়র, আমার পাশাপাশি থাকি আর কি। এজন্য আমরা একটু লেট করে ফিরি, যেহেতু তখন আমি একটু সিনিয়র লেভেলে চলে গেছি, মার্কেটিং একটু সিনিয়র লেভেলে চলে গেছি। সেদিন আম্মা একটু সন্দেহই করছে যে আজকে নিশ্চয়ই অফিসে যায়নি, আজকেও ওইখানেই গেছে। এই কথাগুলো স্যার থেকে বলা হয়েছে। সেদিন আমি অফিসের কাজেও গেছি, অফিসের কাজ আগে শেষ করে ফেলছি, তারপর এখানে গেছি, বাসায় আসছি। আসার পর আমার মা আমার দিকে খুব মানে রাগ রাগ চোখে তাকানো, নানিও ঘরে। আপনি কি পরদিন আসলেন নাকি? না, সেদিনই চলে আসছি। সেদিনই 11টা বাজে বাসায় চলে আসছি, প্রতিদিনের টাইমে। তো টাইমে চলে আসলে বা আমি ফ্রেশ হয়ে ঘরে যাই, প্রচন্ড ক্ষুধা লাগছে। নানি ভাত দিলে আমার মা ভাতের প্লেটটা নিয়ে যায়, আমাকে তখন আর ভাতটা খাইতে দেয় না, বলে যে ওকে আমার ঘরে ভাত দেওয়া হবে না, ও আমার কথা শুনে না, ও যখন ওর মতো করে চলে ওকে ওর মতো থাকতে দাও। তখন আমার প্রচন্ড কান্না আসছে যে মা মানুষের কথা শুই না, আমার প্লেটটা নিয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে নানি, তুমি ভাতটা রেখে দাও, আমি খাবো না। তারপর আমি শুয়ে পড়লাম, ফ্লোরেই শুয়ে পড়লাম। গরমের দিন আমার মা খাটে শুয়ে পড়ে, পাশের রুমে আমার মামাতো ভাই, মানে যেই মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা, ওরই ছোট ভাই আসছে সেদিন। আসার পর আমি অচেতন অবস্থায় শুয়ে রয়েছি মাটিতে। রাত্রে তখন হঠাৎ করে আমার মা উঠছে ঘুম থেকে, উঠার পর বটি নিচ্ছে যে আমাকে আজকে কোবাইয়া মেরে ফেলবে। মাই গড। তো ঘরের লাইটটা জ্বালানো ছিল, দরজাটা একটু খোলা ছিল। তারই ওই মুহূর্তে আমার ওই মামাতো ভাই উঠছে, আমি আর আমার নানি কোনাকুনি হয়ে এসেছিলাম। তো উঠছে যে দেখে ফেলছে, ফুফু ফুফু আপনি এটা কি করতেছেন, কেন ওর আজকে আমি মাইরাই ফেলবো, ও কেন এরকম করতেছে। মানে কেন তার কথা আপনি বিয়ে হ্যাঁ, করতেছেন? তার কথা বিয়ে করতেছি না। মানে ঘুম চোখে তো মার দিকে তাকায় রয়েছে যে মা কি করতেছে এগুলা, আমি কিছু বলতে পারতেছি না। নানিও কিছু বলে না, বটিটা নিয়ে সরাই দিছে। পরে মা শুয়ে পড়ছে। পরের দিন সকালে তো আবার সে প্রতিদিন আমার 6টার ভিতরে অফিসে যাইতে হয়, তা নাহলে তো আবার আইসে সবাই ফিরে যাবে। আমি সকালে অফিসে যাবো, মা সকালে 5:30 একটা বাসায় নেই। আমি বলছি মা বোধহয় একটা হাঁটতে উঠতে গেছে কোথাও, বা কারো কাছে টাকা পাবে, যেহেতু কাপড়ের ব্যবসা করে। আর সবাই গার্মেন্টসে চাকরিজীবী, সকালে ছাড়া পাওয়া যায় না। নানি জিজ্ঞেস, নানি মাকো রাতে যে কিছু হয়েছে, আমি ওইটা ই করি না। মা রাগের মধ্যে শাসন করছে, করতেই পারে, সে তো পুরো বিষয়টা আমার কাছে এখনো শুনে নেই। তো নানি বলে তোর মায়ের কথা টাকা আনতে গেছে। তাছাড়া নানি একদম অফিসে গেলাম, তা অফিসের উদ্দেশ্যে আমি গেলাম। অফিস শেষ করে আমাকে আবার সেদিনও শুটিং আছে। তো সেদিন বলছে যে এফডিসির সামনে আসতে হবে। তো হৃদয়? হ্যাঁ, হৃদয় বলছে। আপনি কেন ও যা বলতেছে আপনি সেটাই শুনতেছেন কেন? ওই মাসুম আঙ্কেলও বলছে যে তখন তো আমরা সম্পর্ক অনেকটা ফ্রি হয়ে গেছি। যাওয়ার পর সেদিন গেলাম পুবাইলে আমরা শুটিং এ। যাওয়ার পর সেদিন ওরা পুরো শুটিংটাই কমপ্লিট করে ফেলে। আমাকে একটু ক্লিয়ার করেন মানে ডালিয়া, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কি এমন ছিল যে আপনারা দুজন দুজনকে 24টা ঘন্টা ফিল করতেন? হ্যাঁ, সেটাই বলতেছি, 24 ঘন্টা ফিল করতেন। এটা ছিল না লাভিং কোন রিলেশনশিপ সেই মুহূর্তে, কিন্তু দুজন দুজনকে অনেক অনেক বেশি ফিল করতেন, অনেক কিছু শেয়ার করতেন, সবসময় দুজন দুজনের কাছাকাছি থাকতেন, এবং যে কারণে হৃদয় আপনাকে ফিল করতো এবং আপনি ওর কাজে পাশাপাশি থাকতেন, তাই তো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা এরকম। ওকে, টু বি অনেস্ট, এই যে আপনাদের দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক, জানেন আর না জানেন, আগে আপনার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে, সো আপনি ফিজিক্যাল রিলেশন সম্পর্কে জ্ঞাত, এবং একইভাবে সেও কিন্তু তার জায়গাটা থেকে ফিজিক্যাল রিলেশন সম্পর্কে জ্ঞাত, বিকজ তার ওয়াইফ ছিল, সে বলেছে। আপনাদের এই ধরনের রিলেশনের মধ্যে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, যেহেতু আপনি তার বাসায় গিয়েছেন, কোন ধরনের কোনো ফিজিক্যাল রিলেশন ছিল? না, তখন আমাদের কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। বা অন্য কোনো ধরনের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট? কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আসেনি? কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আসেনি। ওই আমাকে জড়া ধরে কান্না করছে। এরপরে কি আপনারা হাত করতেন, মানে জড়িয়ে ধরতেন? এরপরে কি? না, এরপর তার সময় সুযোগ হয়নি। ফোনে কখনো করেছেন এসব? না, ফোনেও এসব কখনো করিনি। ওকে, কি করতেছো? হ্যাঁ, এটাই করতেছি। আচ্ছা ঠিক আছে, এই করো। এইসব কি করতেছো? এগুলোই কথা হইতো। জান ঠান এইসব শব্দ যেগুলো বলে, এগুলো এইসব হতো না। তবে ও আমাকে কখনো শালি, কখনো বউ বলতো, শালি বলতো। এটা ওই ধরনের রিলেশনের মধ্যেই বলতো, বউ বলে ডাকতো এবং শালি বলে ডাকতো। ছোট বউ, শালি এগুলো বলতো। ওকে, আপনি কি বলতেন? আমি ওকে হৃদয় ভাই বলতাম। ভাই বলতেন? হ্যাঁ। ওকে, সালাম দিতেন? সালাম ভারী হয়ে যাচ্ছে রিলেশন, এই জন্য এটা বললাম। না, ফোন ধরে সালাম দিলে হয়তো শালি বউ এইসব বলার হয়তো না, হোয়াটএভার ইট ইজ। যাই হোক, তারপর বললো যে তোমার এফডিসির সামনে যেতে হবে না, তুমি রামপুরা আসো, এখান থেকে গাড়ি যাবে। তো আমি রামপুরা গেলাম। রামপুরা যে ওদের মানে শুটিং এ যারা যারা ছিল, সিঙ্গার টিঙ্গার সবাই ওইখানে একসাথে করে গাড়িতে করে আমরা বললে যেদিন গেছি সেদিন ওদের শুটিংটা পুরো কমপ্লিট করতে হয়েছে, যে এর ভিতরে যদি ওরা কমপ্লিট না করে ক্যাসেটটা রিলিজ করতে পারবে না, ঈদের টাইম তখন। তো সেদিন রাত্র হয়ে যায় অনেক। সেদিন শুটিং এ আমিও ছিলাম। থাকার পর হঠাৎ করে বলতেছে, ডালিয়া আমাদের একটা গানে 3টা মেয়ে দরকার, এখন একই সাইজে পাইতেছি না, কি করা যায়? যে মডেল স্যার আর একটু মানে 19-20 আছে,
তারপর যে সিঙ্গার আমি আর সিঙ্গারের আন্টি তিনজনই এক লেভেলের করে গেছি। তো বলো যে এই গানটার সাথে এই তিনজনকে মানাবে। তারপর বলো যে বা ভিতরে যা চেঞ্জ করে তৈরি হয়ে আসো। ওকে। তো তৈরি হয়ে আসি, আসার পর যখন বাহিরে আসি ওর যে সিঙ্গার ছিল ও আবার একটা কথা বলছে যে খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে লাগার পর আরেকটা কথা বলছে যে চলো বিয়ে করি। আমি তখন তার দিকে রাগান্বিত চোখে তাকালাম, আপনি এত বড় সাথে এরকম কথা কেন বললেন? তো এই কথাটা আবার মাসুম আঙ্কেল আর হৃদয় ফলো করছে। ফলো করার পর বলছে কি বলছেন, উনি আমাকে এই কথাটা কেন বললো, আমি ওকে রাগ করছি। তারপর ওরাও যে ওকে রাগ করছে। তো ও আবার হাসতেছে, বললো যে হৃদয় ভাই আপনি এমন কেন, সুন্দর কি সুন্দর বলছি তো খারাপ কি করছি? আপনি যে মিডিয়া কালচারের কথা বলছেন সেই মিডিয়া কালচারের সাথে আমি পরিচিত না, বিকজ আমি অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করি, মিডিয়া আমার প্রফেশন। আপনি যে মিডিয়ার কালচারের কথা বলছেন সেটার সাথে আমার কেন জানি মনে হচ্ছে যে একটু অন্যরকম। এটা কি মিউজিক ভিডিও তৈরি করার কাজ মূলত? ভিডিও তৈরি করতো, মিউজিক ভিডিও, বিভিন্ন গানের যে মিউজিক ভিডিও গুলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি, এগুলোর কাজ করতো। এবং ওখানে আপনি মডেল হিসেবেও কাজ করেছেন আপনার কথা মতো। তারপর হৃদয় ওকে রাগ করে, মাসুম আঙ্কেল রাগ করে। রাগ করার পর হৃদয় আমাদের অনেকক্ষণ তাকাই ছিল, পরে বললো যাচ্ছে ঠিক আছে চলো। আর যতক্ষণ শুটিং স্পটে ছিলাম ও আমাকে ওর সাথে সাথেই রাখছে, মানে দূরে কোথাও কারোর সাথে মিশতে দেয়নি। যদি কেউ বাজে কিছু বলে, কেউ আমার সাথে কথা বলার চেষ্টা করে, ও আমার সাথেই রাখতো ওর সাথে সাথে। পরে শুটিংটা হওয়ার পর চলে আসি। সেদিন আবার আমার আম্মু ফোন দিছে, ফোন দেওয়ার পর বাসায় আম্মু ফিরে নাই। তখন আমার খুব কষ্ট হইতেছিল, এত পরিমাণে কান্না আসতেছে যে আমি ওনাদের সামনে যে কান্না করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আম্মু বাসায় ফিরে নেই? আম্মু বাসায় ফিরে নাই, বাসা থেকে আমাকে অনেক রাগারাগি করছে। এখন আমি কি করব, কার সাথে শেয়ার করব, কি করা যায়? শুটিং শেষে চলে আসি, সবাইকে নামাই দেওয়ার পর তখন 1:30 বেজে গেছে রাত। হ্যাঁ, ঢাকায় আসতে আসতে 1:30 বেজে গেছে। তো 1:30 বেজে গেলে আমি বললাম আবার আমাকে পৌঁছে দিয়ে আসেন, আমার বাসায় তো টেনশন করবো। পরে বললো যে গাড়িতে এখন ছেড়ে দিতে হবে, আর এত রাতে তো মিরপুর যাওয়া যাবে না। আমি যাওয়া যাবে কিনা সেটা আমি জানি না, আমাকে আমার বাসায় পৌঁছে দিতে হবে। আপনি এটা কাকে বললেন? এটা হৃদয়কে বলছি এবং টিপু ভাই ছিল সাথে, টিপু ভাইকেও বলছি। টিপু ভাই মূলত হৃদয়ের ফ্রেন্ড, মানে একই টিমে কাজ করে। একই টিমে কাজ করে। তারপর তো বলার পর আমরা বলে ঠিক আছে পৌঁছে দিব তোমাকে, চলো। পৌঁছে দেওয়ার কথা বলে ওরা সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, সায়দাবাদের কাছাকাছি চলে গেছে, ওইখান থেকে রেস্টুরেন্টে খাবার নিয়ে বাসায় যে খাওয়া দাওয়া করছে। আর আমি গাড়িতে বসে প্রচন্ড আকারে কান্না করছি। আমার কান্না দেখে হৃদয় আমার ওর কোলের উপরে মাথা নিয়ে সান্ত্বনা দিচ্ছে, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আমি বলতেছি না, আমাকে বাসায় ফিরে দিতে হবে, আমার আম্মু বাসায় নেই, আমার ভাই বোনটা কান্না করতেছে, আমাকে বাসায় ফিরে দিতে হবে, আমাকে বাসায় নিয়ে যান। পরে ও বলে যে একটু রিল্যাক্স হয়, তো কিভাবে বাসায় নিয়ে যাবো? পরে দেয়া ওদের বাসায় নিয়ে যায়, হৃদয়ের বাসায় নিয়ে যায়। তো আমার ভিতর ভয় ভীতি ছিল না, আর ওরও আমার প্রতি ওরকম দৃষ্টিভঙ্গি ছিল না, যার জন্য আমার ভয় হবে। তারপরে গেলাম, যাওয়ার পর আমি কান্না করতে করতে বাসায় যে ঘুমিয়ে গেছি, একটুখানি ঘুমিয়ে গেছি। আমাকে বলতে যে সিএনজি খুঁজে নিয়ে আসতেছি। এদিকে টিপু ভাই খাবারটা রেডি করছে। আমি এই ফাঁকে সবাইকে আরেকটু বলি, আপনারা ডালিয়ার গল্প শুনছেন এবং ডালিয়াকে নিয়ে ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে। আপনারা ওখানে গিয়ে ডালিয়াকে বিভিন্ন প্রশ্ন এবং কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। তারপর বাসায় যে আমি একটু হালকা ঘুমিয়ে পড়ছি। পরে বলো যে এত রাতে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। আমি অসম্ভব, এখানে থাকা যাবে না। আমার মা আমাকে পরে বাসায় ঢুকতেও দিবেন, এমনি আমার বাসায় অশান্তি হইতেছে। আমি হৃদয়ের সাথে শেয়ার করতাম আমার সমস্যাগুলো ওকে নিয়ে। বা আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন এটা আপনার আম্মা পছন্দ করতো না, রাইট? আমি তো এখানে কাজ করার জন্য না, আমি ওদের সাথে মিশি, এটাই আমার আম্মা পছন্দ করতো না। যে এইসব মিডিয়া লাইনের লোকজনের সাথে তুমি মিশতেছো, মিউজিক ভিডিওতে মাঝে মাঝে কাজ করো। আপনার কোনো মিউজিক ভিডিও আপনার মা দেখেছিল? এই একটাই আমি করছি। একটাই করেছিলেন শুধু? ওকে, যাই হোক। তারপর আমার আম্মার চাইতো যেন আমি শুধু আমার মামাদেরকে বিয়ে করি, তাছাড়া তার কোনো কিছু চাওয়ার ছিল না। যাই হোক, তারপরে আপনি কি করলেন? সিএনজি ম্যানেজ করা যাচ্ছিল না? সিএনজি ম্যানেজ করি এটা বলে আমাকে বাসায় নিচ্ছে। বাসায় গেছি, যাওয়ার পর হালকা ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর এখন রাত্র হয়ে গেছে, কি করা যায়? আমার বাসায় ফোন দেয় ওরা ওখান থেকে। হ্যাঁ, ফোন দিয়ে বলে যে মামা ঢালিয়া তো আজকে রাত্র হয়ে গেছে, আসতে পারতেছে না, সমস্যা হবে। বলে যে রাত্র যত হোক আমার ভাগ্নিকে বাসায় দিয়ে যাও। আপনার মামা সেটা বলে? হ্যাঁ, বলছে আমার ভাগ্নিকে বাসায় দিয়ে যাও। বলে সমস্যা নাই, এখানে আমার খালাতো বোন আছে, মানে ওই সিঙ্গারের কথা বলছে যে আমার খালাতো বোন আছে, আমার খালাতো বোন রেজবি আছে, ওর বাসাও 12 নম্বর, আমার খালাও আছে, ওরাও তো যেতে পারতেছে না, তোরা একসাথে থাক, কালকে ওদেরকে দিয়ে আসবো। পরে কথা বলতে বলতে ওরা বলছে যে না মামা রাতে করে সম্ভব না, সিএনজি পাইতেছি না, যে ওকে দিয়ে আসবো, আমার খালাও তো আছে, খালাতো বোনও আছে, থাক কালকে সকালে দিয়ে যাবো, কিছু মনে করেন না। তারপর লাইন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর আমি উঠে বলতেছি কই সিএনজি আছে, বাসায় যাবো না। বলতেছে যে এত সিএনজি পাই নাই, আর তোমার বাসায় ফোন করে এটা বলছি। পরে আমি বলছি না, আপনি আমার বাসায় ফোন করে এটা কেন বলছেন? বলে যে কি করবো, সিএনজি পাই না, যেহেতু ওর প্রতি বিশ্বাস আছে। তো বললাম যে মামা ওর খালাতো বোন খালা আছে, সমস্যা নেই, সকালে চলে আসবো। মামা একটু রাগ হয়ে বলছে ঠিক আছে সকালে চলে আইসো।
যা করতেছো ঠিক না, তোমার আম্মু বাসা নেই। ওকে, এটা বলাটাই স্বাভাবিক। সেদিন বাসায় ছিলাম, হালকা পাতলা খাইয়া আমি বললাম কোথায় শুবো, বলে তুমি ওই রুমে শো, আমরা দুজনে এই দুই পাশে রুমে সেই রুমে শুবো। তো আমি যে ওই রুমে শুয়ে রয়েছি, শুয়ে থাকার পর ঘুমাইয়াও গেছি। তো মাঝরাতে ওই রুমে ঢুকছে, আমি যে রুমে শুয়ে ওই রুমে ঢুকছে, ঢুকার পর আমার পাশে বসে রয়েছে, যাওয়ার পর এই ফার্স্ট আমার গায়ে টাচ করে। টাচ করার পর আমি লাভ দিয়ে উঠে গেছি যে ও এখানে বসে রয়েছে, এখানে আসছে, কেন আসছে, আবার সে কান্নাকাটি করতো, তখন আমার সাথে রিলেশন জড়াইতে চাচ্ছিল। তো আমি তোকে অনেকবার বাধা দিই, বাধা দেওয়ার পরও আমার সাথে রিলেশনটা করে ফেলে। ফিজিক্যাল রিলেশন। হ্যাঁ, করার পর ও আমার হাতে পায়ে ধরে মাপ চায়, মাপ চাওয়ার পর বলে যে আমি সরি, আমি অন্যায় করে ফেলছি, আমি তোমাকে বিয়ে করব, 1 সপ্তাহ কষ্ট নিও না, রাগ করো না। আমি আপনি অনেক কান্না আপনি করতেছিলাম। আপনি কি রাজি হয়েছিলেন বিয়ে করার ব্যাপারে? আপনি একটু, আমি বলি, ফিজিক্যাল রিলেশন করে ফেলেছি ওটা ও বলেছে, করেছে, করার পরে আপনার কষ্টটা দূর করার জন্য বলেছে যে তুমি কোনো কষ্ট নিও না, আমি তোমাকে বিয়ে করে ফেলবো 1 সপ্তাহের মধ্যে। বিয়ের ব্যাপারটা কি আপনার মাথায় আগে কাজ করতো যে আপনি হৃদয়কে বিয়ে করবেন? ও এটা আমার মতে কখনোই কাজ করতো না। কাজ যদি না করে থাকে তাহলে সান্ত্বনা দিয়ে আপনার কি কোনো কাজ করেছিল? আপনার মন শান্ত হয়েছিল? মন শান্ত হয়নি। আপনি তো ইচ্ছে করলে শাউট করতে পারতেন, ওই পাশের রুমে তো টিপু ছিল, তো আপনি শাউট করেননি কেন? আপনি তো বাধা দিতে পারতেন। ওকে বাধা দিচ্ছি, টিপু ভাই ও যা বলতো তাই শুনতো। টিপু টিপু জানতো ব্যাপারটা যেটা এটা হতে যাচ্ছে? হ্যাঁ, টিপু ওর পাশ থেকে অবশ্যই উঠে আসতো, উনি তো অবশ্যই জানতো। আর পরের দিন তো জানতে পারছে। না, পরের দিনের প্রশ্ন আমি পরে আসতে যাই চাই। টিপু ভাইয়ের পাশ থেকে আসছে, সে তো জানতো। আপনি গেস করছেন কেন? আপনি বলতেন, শাউট করতেন, আর সেই সময় আপনি যে যে এর কথা বলছেন, যখন একটা মেয়ে ছিল, আদৌ তো ওখানে ছিল না, ছিল কি? আজও কেউ ছিল না, আমরা ছিল না। তিনজন ছাড়া কেউ ছিল না। তাহলে আপনি ইচ্ছে করলে শাউট করতে পারতেন। করেও লাভ নেই, অনেকজনে মিউজিক দিয়ে দিচ্ছে। তারপর টিপু ভাই ওর সঙ্গী ছিল, কারণ এই বিষয়ে উনি আমাকে কোনো হেল্প করতো না। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আপনি যদি শাউটও করতেন তাহলে হয়তো বা আপনি আরো বেশি বিপদে পড়তেন। যাই হোক, তারপর? আর ফ্যামিলি থেকে আমাকে এভাবে অত্যাচার করে, চাপ দেয়, তাও আমি কিছু বলি নাই। তারপরে দিন টিপু ভাই আমাকে আবার ডেকে নিয়ে বলতেছে, ডালিয়া, হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসছে। কিরকম পরিবর্তন? দেখো, আগে কাজকর্ম করতো না, সারাদিন ঘরে ঘুমাই থাকতো, কিরকম ধূমপান করতো, মানে অ্যাবনর্মাল হয়ে গেছে। তুমি আসার পর ও স্বাভাবিক হয়ে গেছে, প্লাস কাজকর্ম ও সুন্দর মতো করতেছে, মানে ভালো হয়ে গেছে অনেকটাই। তো ও তোমাকে বিয়ে করতে চায়, আর ও তোমাকে পছন্দ করে, আর ওর ফ্যামিলি তোমার মতো একটা মেয়ে চায়। তো তুমি ওর কাছে থাইকা যাও, তুমি যাইও না। কত সালের ঘটনা এটা? এটা ওই 2010-এর অক্টোবরের ঘটনা। ওকে, তারপর? আমি ওনার কথাগুলো শুনলাম, শোনার পর বললাম ঠিক আছে, দেখি কি করা যায়। আমি আমার বাসায় তারপর বলি নাই যে হৃদয়ের সাথে আমার রিলেশন, বা ওকে আমি চাই, বাবা আমাকে এটা বলছে। আমি আমার বাসায় কখনো বলি নাই, কিন্তু আমার মা ওকে দিয়ে মাইন্ড করতো, সন্দেহটা করতো। তারপর সেদিন তো আমি বাসায় চলে যাই। বাসায় চলে গেলে বাসায় চলে যাওয়ার পরে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি? হ্যাঁ, করছে। কি ছিল? বাসায় কেন আসছি, কি দরকার ছিল আসার? আমি তাদের অবাধ্য হয়ে গেছি, আমার মা হারাই গেছে, তাকে খুঁজে না দিতে হবে, এ কথাগুলো বলছে আমাকে। মা আসলে কোথায় ছিল? মা আসলে কোথায় গেছে সে কিছু বলে যায়নি। সে তার যে সেলফোনটা নিছে সেটা অফ করে রাখছে, প্লাস আরেকজনের কাছে দিয়ে দিছে। আপনি কি পরে জানতে পারছিলেন যে বাসা? হ্যাঁ, আমি ওই নাম্বারটা একাধিকবার ট্রাই করছি, তার নাম্বারটা বন্ধ ছিল। আর অন্য একটা মহিলা ধরে বলতো যে দেখে এই নাম্বারটা আমি একজনের কাছে কিনে রাখছি, ওনার কাছে টাকা ছিল না, আমার কাছে বিক্রি করে দিচ্ছি। আসলে আদৌ আমি জানতে পারিনি সে কোথায় ছিল। মাঝখানে জানছি যে সে নাকি কবিরাজ দেখাইতে আমাদের এদিকে যাবে, কিন্তু সে নাকি ধ্যানে পড়ে যশোর চলে গেছে। মানে সে যে যশোর কবিরাজ চলে, সে কেন দেখাবে? তার শারীরিক সমস্যা এই জন্য। ওকে, দিস আর দা মানে স্টোরি, এগুলো হচ্ছে গল্প। এই গল্পটাকে আপনি কিভাবে, কোন দিক থেকে অ্যানালাইসিস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বারবারই বলছি যে গল্পটাকে আপনি কিভাবে নিচ্ছেন, আপনি গল্পের পিছনে কোনো সন্দেহ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ও ওর জায়গাটা থেকে যেটা মূল্যায়ন করছে, যেভাবে দেখছে, সেভাবেই আমরা ওকে বলার সুযোগ দিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনাকে এ ধরনের সমালোচনা ফেস করতে হলো দেন? তারপর হৃদয়ের সাথে আমি সবকিছু শেয়ার করতাম, আমার প্রবলেম গুলো যা যা হইতো, অনেক সান্ত্বনা দিত। পরে ও আম্মুকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, চেষ্টা করার পর এক পর্যায়ে আম্মুর খবরটা পাই। তারপর হৃদয়ের বার্থডে আসে। বার্থডে আসলে সেখানে যাই, সকালবেলা যাই, যা ওকে উইশ করতে। যাওয়ার পর বেশিক্ষণ ছিলাম না, 20 মিনিট থাকার পর মাসুম সবাই আসছে, বের হয়ে চলে আসি। আসার পর ওর যে গুরু, ওনার অফিসে যায়, ওখান থেকে কথাবার্তা বলার পর আমি আবার 11টার ভিতরে বাসায় চলে আসি। ওকে, আমি একটু জানতে চাই যে হৃদয় তুই বাসাটা নিজে ভাড়া নিয়ে থাকতো? হ্যাঁ, নিজেই ভাড়া নিয়ে থাকতো। এই যে শারীরিক সম্পর্ক, এটা হওয়ার পরে আপনি যতবার তার কাছে গিয়েছেন আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ততবার হতো না। ওকে, ঠিক আছে, তারপর? তারপর সেদিন চলে আসি, সেদিনও আমার একটু দুর্বল বেশি হয়ে যায়। তারপর বাসায় আসার পর ও আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর কথা বলে, বাসায় পৌঁছেছে কিনা এগুলা, এভাবে সম্পর্ক আগাইতে থাকে। এখন ওরা যে বাসাটায় থাকতো, ওই বাসাটা ছেড়ে দিচ্ছে। এখন ওদের মূল সমস্যা তো বউ দরকার বাসার জন্য। ওরা মনে মনে প্ল্যান করে রাখছে যে আমাকে বউ সাজে বাসা নিবে। মানে ব্যাচেলরদেরকে দিচ্ছে না বাসা? দিচ্ছে না বাসা, এই যে সমস্যা। আর আমিও এটা চাই যে ওরা বউ সাজে রাখবে আমাকে।
তো আমি সেদিন মালিবাগে অফিসে কাজ বললো যে ডালিয়া বাসা পাল্টাবো, বুঝবাস করতে পারতেছি না, একটা হেল্প করে দেওয়া যাও। সবাই আসছে, আসলে সবাই আসছে। আসার পর আমি গেলাম, ঠিক আছে আমি আসতে পারি, আমাকে এই টাইমের ভিতরে আমার বাসায় ব্যাক করতে হবে। যে ঠিক আছে আসো। আসলাম, ওদের বাসা সবকিছু বুঝগাছ করলাম। ওর বড় ভাই আসছে, ওর মেজো ভাই আসছে, বাসায় সবাই আসছে, কথা বললো। ওর বড় ভাই সম্ভবত সেদিন দেশের বাইরে থেকে আসছে। আসার পর দেখে জিজ্ঞাসা করছে কে এটা, বলছে যে টিপু ভাইয়ের খালাতো বোন। তো রান্না বাড়া করলাম, বড় ভাই চলে গেছে, মেজো ভাই, আমি, টিপু ভাই, হৃদয়, আমরা চারজন একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর মেজো ভাই চলে গেছে, সবাই চলে গেছে, আমি একা বাসায়। তখন 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, ওরা আসতেছে না। আমি ফোন করে বলছি তাড়াতাড়ি আসেন, আমার যেতে হবে। বলছে হ্যাঁ তুমি বসো, আমরা সিএনজিটা নিয়ে আসতেছি, তারপর তুমি চলে যাও। তারপর ওদের ফোন অফ করে দিচ্ছে, আর লাইনে ঢুকতে পারতেছি না। আমি একা একা বাসায় আসতে রাত্রে 11টায়। তো সেদিনও ওরা আর আমাকে বাসায় আসতে দেয়নি, ওখানেই রেখে দিয়েছে। ওখানেই রেখে দিচ্ছে। আপনার আম্মা তখন বাসায় ছিল? আমার আম্মা সে তখন বাসায় ছিল। সেদিন ঘটনাটা ওরা অন্যরকম করছে, সাজেছে যে টিপু ভাই আমি তো ডালিয়াকে বিয়েই করবো, তো ওর বাসায় বলে দেন যে ও আমার বউ। এটা ওরা, হ্যাঁ। আমি তখন ওদের সামনে ছিলাম না, আমি রুমে বসে বসে আবারও সেই কান্না করতেছি, একই অবস্থা। তো আমার আম্মাকে ফোন করে বলছে, বলে দেওয়ার পর আমার বলতেছে অসম্ভব, এটা আমার মেয়ের মুখ থেকে শুনতে চাই। ওর যত ঘুমিয়ে পড়ছে, তো আমার আম্মা আরো কান্না করতেছে, আমাকে দেয় নেই, আমাকে দেবো, আমি কান্না করতেছি, আমি তোর ওদের কোনো কথা শুনি নেই। পরের দিন বাসা পাল্টায়, নভেম্বরের 1 তারিখে ওরা বাসা পায় নাই। বাসা না পাওয়ার পর খুঁজতে খুঁজতে পাশে একটা বাসা আবার পেয়ে গেছে। আপনি রাতের বেলা থাকলেন ওখানে? হ্যাঁ, ওখানে ছিলাম। আপনি আপনার মার সাথে কথা বলেননি সে রাতে? সে সাথে আমার সাথে আমার কথা বলা হয়নি। আপনি চেষ্টাও করেননি? চেষ্টা করি না, আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, ওরা আমাকে কথা বলায়নি। তো আপনি বলেননি যে তুমি যে কাজটা করছো সেটা ভুল করছো, অন্যায় করছো? হ্যাঁ, আমি তাদের বলছি যে আপনারা কি বললো যে আমার মা মাইনা গেল, পরে বললো যে বলে দিচ্ছি যে হৃদয় তোমাকে বিয়ে করছে, তুমি হৃদয়ের বউ, তুমি যেতে পারবে না। তখন আমি তাদের প্রতি বলছি যে এটা আপনারা কেন করছেন, আমি ওকে কেন বিয়ে করছি বা ওকে আমি বিয়ে করবো কখনো বলছি, এই কাজটা কেন করতে গেছেন, আমার মা কে এই কথা কেন বলছে আমার পারমিশন ছাড়া? ওই তো তোমাকে বিয়ে করবি, তাহলে সমস্যাটা কি? আমাকে বিয়ে তো করে নাই, তাহলে আপনারা বলছেন কেন? তাকে যেটা বলার বলে ফেলছেন, না যেটা বলছেন বলার ফেলছেন, এটা তো হইব না। পরে আর চিলাপাল্লা করছি, পরে বসে দিচ্ছি, পরে বলতে বাসাটা পাল্টাই তোমাকে বিয়ে করবো। হৃদয় কি বললো? হৃদয় একই কথা, দুজনেরই একই কথা। পরে বাসা পাইলো, বাসা পাওয়ার পর ওই বাসায় বউ ছাড়া তো আর উঠা যাবে না। দাঁড়ান, আপনি তো তারপরে বাসায় ফিরে গিয়েছেন না? আপনার মা কি করেছিল আপনার সাথে? সেদিন তো বাসায় যাইনি। তার পরের দিন তো গিয়েছেন? পরের দিনও যাইনি। আপনি আসলে কতদিন পরে বাসায় গিয়েছিলেন তার? মানে নভেম্বরের আগের দিন, 1 তারিখ 1 নভেম্বরের আগের দিন ওর বাসায় আসি। তো সেদিন আমি বাসায় যাইনি। ওকে। তারপরের দিন আমার বাসায় যাওয়ার কথা সকালে। তো ওরা সকালে উঠে নাস্তা করার পর ওরা বলতেছে যে বাসা একটা পেয়ে গেছি। ওরা ছোট ভাই ফোন দিয়েছে, ভাইয়া তো একটা বাসা পেয়ে গেছি কাছে, ঠিক আছে। তো ওই বাসায় উঠছি, ওই বাসায় বাড়ি এলাকাটাকে বললো যে ইনি আমার ওয়াইফ, আর আমার বড় ভাই, এই আমরা 3 জন থাকবো। তারপর সন্ধ্যার সময় ঘর গোছানো শেষ, খাওয়া দাওয়া হইলো সবার সাথে। তো এখন তো বাসায় যাবো। তো সেদিন বাসায় যাই সন্ধ্যার সময়। তারপর কি হলো? বাসায় আসি, আসার পর আমার আম্মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক বকাঝকা করে, যে অভিশাপ যাকে বলে, একটা অভিশাপ দেওয়া শুরু করলো। আপনি নিশ্চয়ই আপনার মার সাথেও অনেক খারাপ বিহেভ করতেন, কারণ এতটা সাহসী তো হওয়া আপনার বয়স থেকে সম্ভব না। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি মা চাচ্ছে না, পরিবার চাচ্ছে না, তারপরও, এবং যে ছেলেটা আপনাকে এখনো বিয়ে করেনি তার সাথে আপনি প্রায় 2 রাত থাকলেন, এটা তো অত্যন্ত সাহসী একটা ব্যাপার। মার সাথে এই বিষয়ে কখনো খারাপ ব্যবহার করতাম না। যখনই মামাতো ভাইয়ের সাথে বিয়ের কথাটা বলতো তখনই রেগে যেতাম। তাছাড়া আমার কোনো কাজের জন্য যদি রাগ করতো, আমি আম্মুর সাথে রাগ করতাম না, উল্টা পাল্টা বলতাম না, চুপ করে থাকতাম। তা আম্মু যখন আমার অভিশাপ দিতে শুরু করলো, এক পর্যায়ে কান্নাকাটি শুরু করলো, তখন আমি মায়ের বললাম যে মা, ওরা যেটা বলছে এটা ভুল তথ্য দিছে তোমারে, এবং আমি তোমার সাথে কথা বলতে চাইছি, তুমি আমার কথাটা শুনলা না, আর আমি তোমাকে কিছু বলতেও পারি না, লাইনটা কেটে দিলা, তাহলে আমি তোমাকে কিভাবে বুঝাবো? ওরা যেটা বলছে ভুল, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না, অন্যায় করে ফেলে তোমার কাছে আমি স্বীকার করি, আর কারোর কাছে যদি স্বীকার না করি, আমি তোমার কাছে তো স্বীকার করি। মা, তুমি আমার কথাটা বিশ্বাস করো, ওরা যেটা বলছে এটা ভুল বলছে, আর আমি যা করছি বাসায় বসে করে সবই দুষ্টামি, কেন তুমি ওদের কথা বিশ্বাস করো, আমার কথাটা কেন শুনলা না? তারপরে বলছে না, তোর কথা আমি বিশ্বাস করি না। তো আমার মেজো মামাকে ডাকে, মামা আসে, মামার সাথে আমি খুব ফ্রেন্ডলি কথা বলি। পরে মামা আমাকে বললো যে মা, আপনি বলেন আপনার কি সমস্যা, আপনি কেন এই কাজটা করছেন? আমি সত্যি কথা বলতেছি মামা, ওর সাথে আমার বিয়ে হয় নাই, ওর সাথে আমার কোনো লাভ সম্পর্ক নাই, যেটা বলছে ওরা ভুল তথ্য দিচ্ছে। আমি মার সাথে কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পারিনি, মা আমার কথা বিশ্বাস করতেছে না। মামা, আমি কি করবো এখন? বলার পর মামা চলে যাবে, ঠিক আছে আপনি যেহেতু বলছেন আপনার কথাটা মাইনে নিলাম, এরকম কিছু করেন না। আমি বললাম যে মামা, আমি এরকম কিছু করি নাই, আর ইনশাল্লাহ করবো না, তবে হ্যাঁ আমার প্রতি মানসিক চাপটা দিতে না করেন আপনার বোনকে। আপনার বোন আমার সাথে যেটা করতেছে এটা পরিপূর্ণ মানসিক চাপ,
যে ও আপনার ভাইতিজার জন্য আমাকে সে মারা ফেলবে, আমার খাবার টেনে নিয়ে যাবে, ঘরে দরজা আটকে বাইরে দাঁড়া করে রাখে, সারা রাত ছাদ দাঁড়িয়ে থাকতে হয়, এগুলা কেন করে আপনার বোন? এটা তো সে খুব করে। আর তখন আমার খরচপাতি লাগতো, এগুলো আম্মা আমাকে দিত না। প্রায় সময় মালিবাগ হাইটে আসতাম, অফিসে হাইটে আসতাম এই মামাতো ভাইয়ের কারণে। তো আম্মা যখন আমাকে টাকা পয়সা দিত না, রাগ করতো, আমি যেটা পেতাম তত দিয়েই দিতাম। তারপর কিছু বলতাম না, চুপচাপ বাসা থেকে বের হয়ে চলে আসতাম। হৃদয়কেও বলতাম যে হৃদয় আমার সাথে এরকম হইতেছে, তোমরা এটা কাজ ঠিক করো নাই, বলো কেন এরকম করলা। পরে বললো আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, আমি তোমাদের বাসায় আসবো। তারপরের দিন ও আবার আমাদের বাসায় আসে। বাসায় আসার পর আমার মা ওর সাথে কথা বলে না, আইসা আমুর সাথে হাত পা ধরে মাপটা চাইছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর বলছে যে আমি তোকে ছাড়া বাঁচবো না, ওকে আমার চাই, আপনার দুটো পায়ে ধরে আমি চাই, ওকে আমাকে দেন, আমি ওকে কখনো কষ্ট দিব না। হৃদয় এটা বলেছে? হ্যাঁ, হৃদয় এই কথাটা বলছে। শুনো, আমার মেয়েটাকে তো আমি জন্ম দিছি, ও আমাকে জন্ম দেয় নাই। আর তুমি যে জায়গায় থাকো, আমার মতো একটা নিম্নবিত্ত ঘরে নিয়ে তুমি নিয়ে সংসার করবে, এটা তো আমি বিশ্বাস করি না। আর তোমরা যে বাস্তবে যাবার, আমি বাস্তব থেকে আসছি, মানে আমার আব্বা উচ্চ ফ্যামিলি ছিল। তারপর ওর বাবাই যে কিনা আমাকে কখনো চুনিতে পান খসতে দেয় নাই, এত কেয়ার করে রাখছে, সেই যখন চলে গেছে, আর তুমি তো সে জায়গায় কিছুই না। আপনার বাবাও কি মিডিয়াতে কাজ করতো? আমার বাবা মিডিয়ায় কাজ করতো না, আমার বাবা ব্যবসা করতো, ইন্ডিয়ায় ব্যবসা করতো। ওকে। তারপর ওর বাবাই যেহেতু চলে গেছে আমাকে ছাইরা, তুমি কি করবা? না, আপনাকে আমি কথা দিতেছি, আমি কখনো ওকে কষ্ট দেবো না, ওকে আমার চাই, আমি আপনার পাও দুটা ধরে মাপ চাই, এগুলো বলছে। বলার পর আম্মা তারপর সম্মতি হয়নি, তারপর বলছে ঠিক আছে যাও। তখন আর কি আমরা লাক সাইডে চলে আসছি। ওকে। আসার পর ফোনে কথা হয়, ও আমাকে প্রায় রাতে গান শোনাইতো, এসএমএস করতো, অনেক কথা বলতো, কিন্তু ওইভাবে আমি সিরিয়াসলি কখনো যাইনি, নর্মালি রাখতাম। কিন্তু আমার বিশ্বাস ও জুথের কাছে ফিরে যাবে, ওর গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাবে। আমার সাথে গার্লফ্রেন্ড মানে কি? ওর ওয়াইফ, তখন তো বউ বলে না, ডিভোর্স দিয়ে দিছে, জন্য বউ বলে না, জুথির কাছে চলে যাবে। আমার বিশ্বাস আছে এটা। আমার সাথে যা করতেছে ফান, বলতেছে যে জ্যোতিকে আমার আর দরকার নেই, ও যদি চলে গেছে, তুমি আমার লাইফে থাকবা। আমি যেসব ফালতু কথা রেখা বাস্তবে ফিরে আসেন, বুঝছেন, বাস্তবটা অনেক কঠিন। ও জানতো যে আমার আগে একটা বিয়ে হয়েছে, ওকে আমি এটা প্রথম দিনে বলে দিচ্ছি। আর একদিন বলতেছিল, ডালে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন? কই তুমি আমাকে কখনো শাসন করো না, কখনো বলো না এটা করো সেটা করো, কখনোই তো বলো না। আমি কেন এগুলো করা কি খুব দরকার? আপনার এগুলো করার জন্য তো একজন আছি, কারণ আমার একজন আছে, সেটা তো চলে গেছে। আমার যে কোনো একজনকে চাই, তুমি হলেই চলবো, কে আমার লাগবে না। তো দেখো, একদিন এমন একটা দিন আসবে, আজকে আমি তোমাকে যে কথাগুলো বলতেছি, যে কেয়ারটা করতেছি, এই কাজগুলো তুমি করবে। আমাকে শাসন করতে ইচ্ছা করবে, আমার এটা সেটা করো না এগুলো বলতে ইচ্ছা করবে, কাছে থাকতে ইচ্ছা করবে, কিন্তু সেদিন দেখবে আমি তোমার কাছে নেই। এগুলো বলতো আপনাকে? এগুলো সেদিন ও বলছে, তখন আমি তখন হাসতেছি। তো বলে হাইসো না ডালিয়া, দেখো আমার কথাগুলা সত্যি, তুমি একদিন এগুলো মনে করবা। তারপর আচ্ছা ঠিক আছে যান, সেদিন আসুক, দেখা যাবে। তো কথা শেষ। পরে আমি বললাম এখন ফোন রেখে অফিসে যাবো। ওর একটা মানে অভ্যাস ছিল, যার সাথে ফ্রি তো তাকে ও বউ বলতো। মানে যার সাথে ফ্রি তো তাকেই বউ বলতো। মানে এরকম হয়ে গেছে। মাঝে এসে আমি এটা বুঝতে পারলাম যে এটা কি অবস্থা, সবাই কি ওর বউ নাকি? মানে আমি এগুলো দুষ্টামি করে বলি, তোর খালাতো বোন আসবে বাসায়, তখন ও বেকার, হৃদয় বেকার, কোনো কাজকর্ম করে না, কাজকর্ম নাই। তো আমাকে বলতেছে যে ডালিয়া, আমার খালাতো বোন আসবে, এখন আমাকে ওকে যে রিসিভ করতে হবে। কোথা থেকে? বলে যে কাউরাকান্দি থেকে। তার সুখ নিয়ে আসে, সমস্যাটা কোথায়? না আমার বাসায় আমি একা থাকি, ওকে এনে রাখা যাবে না, বাড়িওয়ালা দেখলে সমস্যা করবে, বাড়িওয়ালা তো জানে আমি তোমাকে নিয়ে থেকে, আর তোমার অনুপস্থিতি একটা মেয়ে থাকবে, সেটা কিরকম না? আম্মাও নাই, ভাইয়াও নাই, তুমি আসতে হবে। আমি আসতে পারবো না, আমার কাজের ক্ষতি হবে, আর আমি যদি এখন তোমার সাথে যাই, আমি আর কোনোদিনও বাসায় উঠতে পারবো না। সেটা যাই হোক, তুমি আসো। না, এখন আমি আসতে পারবো না। পরে বলে যে আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 2000 টাকা লাগবে। 2000 টাকা এখন তো আমার কাছে টাকা নেই, একটু ম্যানেজ করে দাও। এর আগে ওকে আমি আবার 1000 টাকা দিছিলাম। পরে ঠিক আছে আমি ম্যানেজ করে দিতেছি। কিভাবে দেবো? এবার যে আমাকে এসে পরিবহনে পাঠিয়ে দিতে বলছে। তো আমি টাকাটা 10 নম্বর থেকে এসে পরিবহনে পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দিলে ও সেই দিন সকালে চলে যায় ওর খালাতো বোনকে আনতে। নাইটের গাড়ি তো আবার ফিরে আসে। তো সারা রাত্রি আমার সাথে ফোনে কথা বলতে গেছে। তারপরে বলে যে সকালবেলা তুমি আইসো। তো খালাতো বোন আসতে পর বাসায় গেছি, যাওয়ার পর বাসা থেকে আমি নাস্তাও নিয়ে গেছি। আর ওর সাথে রিলেশন গভীর হওয়ার পর আমি সবসময় বাসা থেকে নাস্তাটা বানাই সকাল 7টার ভিতরে ওর বাসায় নিয়ে আসতাম, মিরপুর থেকে। হ্যাঁ, প্রায় দিনই ও খাইতে চাইলে আমি আমার অফিস কাজ শেষ করে 7টার ভিতরে যেভাবে হোক নাস্তাটা তৈরি করে আমি রামপুর আইনে ওকে দিয়ে যেতাম। সেদিন আসি, নাস্তা বানাই নিয়ে আসি, আনার পর খাওয়া দাওয়া করে তারপর আমি এবার বলি এবার আমি চলে যাই। তো সিনিকদা, ওর খালাতো বোনের নাম সিনিকদা,
স্নিগ্ধার সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, অনেক গল্প গুজব করলাম, অনেকটা ফ্রি হয়ে গেলাম। এখন স্নিগ্ধার আমাকে বলতেছে যে লেপু তুমি যাইও না। আমি বললাম না স্নিগ্ধা আমি থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। বলে যে না তুমি থাকো, আমি এখানে একা একা থাকবো না, আমার ভয় করতেছে। আমি, কিসের ভয়? তুমি তোমার ভাইয়ের বাসায় আসছো আর আমি এখানে থাকতে পারবো না, আমার বাসায় যেতে হবে। আর হৃদয় বলতেছে যে না তুমি এখানে থাকো, যাইও না। আমি শুনেন, আমি যদি এখানে থাকি তাহলে আজকে আমার বাসা থেকে শেষ আসা, আজকের পর কোনোদিন আমি আমার বাসায় উঠতে পারবো না। বলো যে না তোমার বাসায় উঠতেও হবে না। আমি উঠতে হবে না এটা তো মুখে বললে আর হবে না, আমার ফ্যামিলিতে আমি অনেক কষ্ট করে আসছি আর আমি আসতে পারবো না। পরে বলে যে না তুমি যেতে পারবে না। পরে ওরা দুজন অনেক জোর জবরদস্তি করলো, করার পর আম্মুরে বলছি, আম্মু তো তখন যেন আমাদের বিয়ে হয়ে গেছে। তারপর থাকি 15 দিন ওর বাসায়। টানা 15 দিন? 15 দিন মাঝে মধ্যে একটু বাসায় আসতাম। আসার পর একদিন বলে দিচ্ছি যে ওকে আমি একেবারে নিয়ে আসছি, এটা আমার আম্মুকে বলে দেয়। মানে কি আপনার মাকে তখন আপনি বললেন যে আপনারা বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, ও বলছে বিয়ে করে ফেলছেন, কিন্তু ও আগে বিয়ে করে করে না। তারপর চাকরি বাকরি নাই, বলতেছে দেখো আমার হাত ঘাট টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, টানাটানি অবস্থা, একটা কিছু করতে গেলে তার এইভাবে করা যায় না। তো আমি ওর সমস্যাগুলো সামনের সাথে থেকে দেখতেছি, তো এই জন্য কিছু বলি না। আর আমি টুকটাক মার্কেটিং এ যতটুকু করি কাজ করি, এর ভিতর আমার মার্কেটিং এর যতগুলো ফোন আসতো ওগুলা সহ্য করতো না। একটা 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 করে সবগুলো মানে কাট করে দিল। কারোর সাথে এখন আর কথা হয় না, কাজও করা হয় না। তারপরও মার সাথে যোগাযোগ রাখি, হালকা পাতলা কাজ করি যতটুকু সম্ভব। জি। এরকম করে ভালোই চলতেছিলাম, মানে নুন আনতে পান্তা করে অবস্থা হলো, আমরা খুব ভালোই ছিলাম, মানে সুন্দরভাবে জীবন কাটতেছিল, প্রত্যেকটা মুহূর্তে ভালো ছিলাম। ও বাসায় থাকতো সারাদিন, বাইরে যেত না, কাজকর্ম যা ছিল ফোনে ফোনে করতো। করার পর আমিও সারাদিন বাসায় থাকতাম, মোবাইলে আমার কাজকর্ম খবর নিতাম, যদি কিছু করা লাগতো ওগুলো করে দিতাম। তারপর 15 দিন পর স্নিগ্ধা চলে যাবে, স্নিগ্ধাকে গাড়িতে উঠে দিয়ে আসতে আমি যাই। স্নিগ্ধার বয়স কত ছিল? স্নিগ্ধার বয়স তখনই ছিল 22। 22 বছরের একটা মেয়েকে নিয়ে খালাতো বোন, সে একই বাসায় থাকছে, আপনার কোনো সন্দেহ হতো না? হ্যাঁ না, ওরকম কোন সম্পর্ক ওদের ভিতর নাই। ওকে বিবাহিত ছিল? স্নিগ্ধা বিবাহিত না। কেন এসেছিল এখানে? বাসা থেকে রাগ করে আসছে। ওকে, দেন? তারপর অনেক মজা করতাম, এর ভিতরে ওর ওয়াইফ জুথির সাথেও বেশ কিছু কথা হয়েছে, হৃদয়ের সাথে কথা হইতো, প্রায় কথা হইতো। এগুলো আপনার সাথে শেয়ার করতো? হ্যাঁ, আমার সামনেই কথা বলতো। কি বলতো? কেমন কথা, কেমন আছো, কি করতেছো, ভালো আছো কিনা, এসব, পড়াশোনা কেমন চলতেছে। আপনি বাধা দিতেন না? তেমন কথা বলতো না, মাঝে মাঝে বলতাম, আবার বলতো যে থাক সমস্যা নেই। আপনার মার্কেটিং এর ক্লায়েন্টদেরকে সে সহ্য করতে পারতেছে না, আবার সে পুরনো অতীতের খোঁজ খবর সে নিচ্ছে, আপনি সেটা সহ্য করতেন? আমাকে সহ্য করতে হইতো। কেন আপনাকে সহ্য করতে হবে? আপনি তাকে বিয়েও করেননি এখন পর্যন্ত। আমি হালকা কথা বলতাম, বললে সে ওই হয়ে যেত, কানাকাটি করতো, নিজের প্রতি নিজে অত্যাচার করতো। তা বলতো যে ঠিক আছে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, মাঝে মাঝে নিজে ওকে অ্যাভয়েড করতো, এজন্য কিছু বলতাম না যে থাক। পরে একদিন রাত্রে বলতেছে যে তুমি আমার কাছে আসবো না, ফোন দাও কেন, আমি তো বিয়ে করছি। তো যদি তাই নাকি, তোমার বউ কোথায়? তো স্নিগ্ধাকে দিচ্ছে। তো স্নিগ্ধাকে জুথি বললো যে ভালো করে দেখো, ওর খেয়াল রেখো, ওর যেন কষ্ট হয় না, এসব কথা জুথি স্নিগ্ধাকে বলছে। পরে বললো যে ঠিক আছে, তুমি তো পাশে নাই, তা তোমার এটা খবর নেওয়ার দরকার নাই, আমারটা আমি কিভাবে করবো সেটা আমি বুঝে নেবো। তারপর জুথি ফোনটা কেটে দিচ্ছে। জুথি কি করতো? জুথিকে তো বিয়ে করে ফেলেছে ওখানে গিয়ে। জুথি বিয়ে করে নাই, জুথি এমনি পড়াশোনা করতো। ডিভোর্স দিয়ে দিয়েছে ওকে? Divorce দিয়েছে। কেন দিয়েছে সে খবরটা আপনি নেননি কখনো? হ্যাঁ, জানার চেষ্টা সেটা করেন কি ছিল জানি, কারণটা? এটা তো ওদের পার্সোনাল লাইফ, বলাটা ঠিক হবে কিনা। তারপর ওয়াই নট? আপনি আপনার জায়গা থেকে যেটা বলছেন সেটা আপনার পার্সোনাল লাইফের সাথেও জড়িত। জুথি হৃদয়ের জীবনে আসতে সেটা হচ্ছে গিয়া যে জুথির যে আগে বয়ফ্রেন্ড ছিল, তার সাথে রিলেশন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ছিল। তো ওর ওই বয়ফ্রেন্ড একটু খারাপ বিহেভ করতো, গালাগাল এটা সেটা করতো, তখন জিত করে ওর হৃদয়ের সাথে জড়ায় যায়, আর জড়াতে যে রিয়েল সম্পর্ক হয়ে যায়, বিয়ে করে ফেলে, জিত করে বিয়ে করে ফেলে। তারপরে আবার ও সে ওর পুরনো বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক জড়ায়, আর এটা হৃদয় বাধা দিত, হৃদয় ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতো। এটা জুথি আমাকে নিজে বলছে, প্রত্যেকটা মুহূর্তে বলতো যে তুই আমাকে ডিভোর্স দিবি, এই মুহূর্তে ডিভোর্স দিবি, এগুলো বলতো। পরে এক সময় আমি জিত করে ওকে বৃষ্টিতে ভিজে কষ্ট করে নিজের গলার চেন বিক্রি করে আমি ওকে ডিভোর্স দিচ্ছি, এই কথাটা জুথি আমাকে বলছে। ওকে, জটিল সমীকরণে আমরা ঘুরপাক খাচ্ছি। আপনি তারপরে কি করতেন এর সাথে, আপনি সেটা বলেন। তারপর হৃদয় এগুলো অ্যাভয়েড করতো, পরে আস্তে আস্তে কাজ একটু একটু কাজ করার জন্য অনেক চেষ্টা করতো। তারপর যে যখন স্নিগ্ধাকে আমি গাড়িতে উঠে দিয়ে আসতে আমি যাই, হৃদয় বাসায় ঘুমিয়ে থাকে, ও আর যায় না। আমার বাসায় দিন একটু কাজ ছিল, অফিসের কাজ ছিল। তারপরে ঠিক আছে ওই মহানগর নাট্যমঞ্চে আমি যাবো, তো পাশেই তো বাস কাউন্টার, আমি স্নিগ্ধাকে উঠে দেবো, উঠে দিয়া আমি চলে আসবো। তখন আমি স্নিগ্ধাকে গাড়িতে উঠে দিয়া মহানগর নাট্যমঞ্চে চলে আসি। আসার পর ওইখানে তো লাইন দিয়ে ঢুকতে হয়, তো আমি সাইডে দাঁড়িয়ে থেকে থাকার পর কিছুক্ষণ পর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। কেন? শারীরিক দুর্বল ছিল অনেক। ওকে। তো শরীর দুর্বল থাকা অবস্থায় পড়ে গেলে আমার সাথে আপনজন কেউই ছিল না, আর আমার যারা কলিগ ছিল সবাই ওইখানে আছে, কিন্তু সবাই একটু দূরে দূরে। তো আমার 2টা ফোন ছিল সাথে, থাকার পর যারা ছিল তাদেরকে তো আর আমি চিনি না, আমারও তারা চিনি না। আমার একটা ফোন নিয়ে যে নাম্বারটা পাইছে ওটা ফোন দিচ্ছে, দেখে আমার সিনিয়র, তো উনি আসছে, উনি আসার পর আবার আরেকটা ফোন দিচ্ছে, ওইটা দিয়ে হৃদয়কে ফোন দিচ্ছে। তো হৃদয় আবার আসছে, আইসা আমার সিনিয়র এর আগে আমাকে একটু বাতাসে নিয়ে পানি টানি দিয়ে স্বাভাবিক করছে। করার পর হৃদয় আসছে, আসার পর আমাকে রিক্সা করে বাসায় নিয়ে যায়, আমাকে শোয়া দেয় হালকা থেকে, তারপর আবার বাহিরে চলে যায়।
চলে গেলে আস্তে আস্তে রাত্র প্রায় 9টা-10টা বেজে যায়। আসার পর ওর এক পরিচিত ডাক্তার, যে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, ওনাকে ডাকে, উনি কিছু ওষুধ দেয়, বলে যে শারীরিক দুর্বলতা একটু বেশি, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, আর জন্ডিস হয়েছে ওনার, ট্রিটমেন্ট করতে হবে, আর যদি পারেন এই মুহূর্তে একটা স্যালাইন দেন। তারপর আরেকজন ডাক্তার বলে যে ওনাকে এই মুহূর্তে স্যালাইন দিলে ভালো হবে না, ওনার শরীর অতিরিক্ত খারাপ হয়ে গেছে, আমার মানে বমি হইতো, খাইতে পারতাম না, মাথা ঘুরাইতো। তা বলতে তোমার বাচ্চা কনসেপ্ট করছে কিনা। তাই আমি বললাম তা হইলে হইতে পারে, কারণ তখন আমার সন্দেহ হয়ে গেছে। পরে টেস্ট করে দিয়ে যে হ্যাঁ মানে আপনি কনসিভ করেছেন। কনসেপ্ট করছে। করার পর ও আমাকে বলতেছে এটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলে যে আমরা তো বিয়ে করি না, এই বাচ্চাটা তো অবৈধ, আর বিয়ে ছাড়া আমি বাচ্চা নেবো না। তারপরে বিয়ে করে ফেলি, সমস্যা কোথায়? না, তারপর আমি বিয়ে করলাম, এটা এখন রাখবো, আমি বিয়ে করেই বাচ্চা নেবো। তারপরে এটা নিয়ে কথা কাটাকাটি। আমি একটু জানতে চাই, আপনারা দুজনেই তো মোটামুটি ম্যাচিউর ছিলেন, ও তো অনেক ম্যাচিউর ছিল। আপনারা যেহেতু শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছেন, আপনারা কি এমন কোনো সতর্ক ছিলেন না যে বাচ্চাটা যাতে না আসে? যেটা হচ্ছে যে মানে আপনারা তো ইচ্ছা করলে ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, আমি ওকে একাধিকবার বলছি, অ্যাভয়েড করতে বলছি। ও বলছে যে না, সমস্যা হবে না, এটা আমার জানা আছে কি করতে হবে। তারপরে যাই হোক হয়ে গেছে। তারপর ওর পরিচিত হোমিও ফার্মেসিতে হয়তো কথা বলে, কথা বলার পর ওষুধ নিয়ে আসে। হোমিও ফার্মেসি? হ্যাঁ। ওকে। ওখান থেকে ওষুধ নিয়ে আসে, আইনা বলল যে তোমার তো জন্ডিস অনেক বেশি হয়ে গেছে, বমি টমি করো, খাইতে পারো না, তো এটা খাও, ঠিক হয়ে যাবে। ওইটার গায়ে ওরকম কিছু লেখা ছিল না। তাই ওষুধটা খাইলে যখন আমি মুখে নেই, গন্ধটা খুব বিশ্রী, আমার জিভটা পুড়ে যেত। তো একটু মুখে দিয়ে ফেলাই দিছি। তাই আমি বলি দিদা আমি ওষুধ খাইতে পারবো না, লাগলে আমি জন্ডিস ঝাড়াবো। তো কষ্ট করেও আমাকে 2 প্যাক খাওয়ায়। খাওয়ার পর বাকি ওষুধটা আমি ফেলাই দিয়ে আর খেতে পারি না। তারপর দিয়া ও ইসে যায়, পর এক বন্ধুর বিয়েতে যায়। বিয়েতে গেলে আমি বাসায় একাই থাকি। এখন আপনি কন্টিনিউ হৃদয়ের সাথে থাকা শুরু করেছেন? কন্টিনিউ আমি হৃদয়ের সাথে। এবং আপনার মা জানে যে বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। ওকে। ও চলে যায়, চলে গেলে সারা রাস্তায় আমার খবর রাখি, আমি কি করতেছি না করতেছি। মানে খুব আমাকে প্রচন্ড যত্ন করতো আর কি, অনেক যত্ন করতো, অনেক খেয়াল করতো, নিজে রান্না বাড়া করে খাওয়াইতো এবং অনেক মজাও করতো। তারপর যাওয়ার পর বিয়ে বাড়িতে রাত্রে কথা বলছে, বললো যে বাবু তুমি সাবধানে শুয়ে থেকো, ঠান্ডা লাগাইও না, জ্বর আসছে যেহেতু, কিছু খাইও, আর যদি ভয় লাগে তাহলে আমাকে ফোন দিও। পরে ও আবার আসে, 2 দিন পরে আসে ঢাকায়। এর মধ্যে এমন কোন দিন নাই, রাত নাই যে ও আমার হাত 2টা ধরে, পা 2টা ধরে কান্না করে না যে ডালিয়া তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাবো, আর তখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই। সবসময় এই কথাগুলো বলতে খুব কান্না করতো। তুমি নিজেই দেখতেছো এখন আমার পাশে কেউ নেই, আমি একদম একা, একমাত্র তুমি ছাড়া, সবাই চলে গেছে। তারপর আয়শা বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারতেছি না, আমার কাছে টাকা নেই, তুমি কি আমার কাছে ছেড়ে চলে যাবা? যদি তোমার মার কাছে যাও, আমার কাছে আর আসবা না? নাকি আমার কাছে আর যাবো কেন? আসছি যখন, চিকিৎসা করতে না পারলে আর কি করার আছে? ভালো হলে এমনি হবো, আর যতটুকু সামর্থ্য আছে সেটা তুমি করতেছো, আমি আমার আম্মুর কাছে যাবো না। মারে বলে যে ফোন করে বলে দিছি আম্মুকে আসতে। কেন বলছো আমি যাবো না? পরে বলে যে ঠিক আছে আম্মু আসতেছে, আর আমি গুলশান যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি বাইরের সাথে বাড়ি যাবে। ঠিক আছে। তো আমি বসে রয়েছি, ও আসে না, আমার ইচ্ছা যে আমি যাবো না। পরে ও আম্মুকে ফোন করে দিচ্ছে, আম্মু ওকে নিয়ে যান, আমার আসতে অনেক রাত্র হবে। পরে আম্মুর সাথে গেলাম, যাওয়ার পর ও আর আমাকে সেদিন কোনো ফোন টোন কিচ্ছু না, আমি বাসায় গেলাম কি না ভালো মন্দ কোনো যোগাযোগ নেই। পরের দিন ফোন দিচ্ছে, কি করতেছি, কেমন আছি, তো জিজ্ঞাসা করছে। করার পর বললাম ভালো। এখন আর ও আমার সাথে কথা বলে না, এখন আমার অ্যাবসেন্সে ও জ্যোতির সাথে কন্টিনিউ কথা বলে। এটা আমাকে শাহিন বলছে, তুমি তো জ্যোতি ভাবির সাথে কন্টিনিউ কথা বলতেছে, ওনাকে আনা নিয়ে চিন্তায় আছে। তো তখন আমার খারাপ লাগলো, আমি আবার প্রেগনেন্ট অবস্থা, আমার তো বলতেও পারতেছি না, যদি বলি আমার মনে কষ্ট পাবে, এখন আমি কি করি, এটা শেয়ারও করতে পারতেছি না কারোর সাথে। হৃদয় বলছে যে এটা অবশ করাবে, তো আমি কিছু বলি নাই। তো যেটাই করুক তো আমার সাথে আসবে, একটা কিছু তো করবে, করেও না। আম্মা আমাকে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখে বললো যে এর অবস্থা অনেক খারাপ, চিকিৎসা ঠিক মতো করেছে, কিন্তু আমি তো জানি যে আমার সমস্যাটা কোথায়। পরে আমার বান্ধবীর কাছে শেয়ার করলাম, তো নুপুর বললো যে এখন কি করা যায়। আর তখন আমার কাছে টাকা নেই, আর আম্মুর কাছে আমি টাকাও চেতে পারতেছি না, অন্তত আবশ্যনের জন্য টাকাটা চাওয়া সম্ভব না, কারণ আমি আম্মুর কাছে টাকা চাবো কেন? আম্মু তো আমার সব দিতেছে, কোনো কিছু অভাব রাখতেছে না। তারপর হয়েছে গিয়া যে বাড়িতে যাই, আবার মা বললো যে আমার বাতাস লাগছে, কবিরাজি চিকিৎসা। নাও ভাই এবার হাতি খাও। না এবার হাতি, এবার সিরিয়াসলি হাতি লাগবে। হ্যাঁ, তো আমার কাছে তো কোনো টাকা নাই। নুপুরকে বললাম, নুপুরের কাছে থাকলে নুপুর আমাকে দিয়ে দেয় সমস্ত পরিমাণে যা লাগে। আর যে টাকাটা ছিল আমার কাছে, সেই টাকাটা আমি হৃদয়কে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে হৃদয়ের অবস্থা খারাপ, ওর হাতে টাকা নাই, আমার সেই শরীর অসুস্থতা নিয়ে আমি দাঁড়াইতে পারতেছিলাম না। আমি আমার মোবাইল ফোন থেকে চেক করে দেখি যে আমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়েছে এবং আমার একটা লেভেল হয়েছে, তো সেখানে 6,000 টাকা জমা হয়েছে। তো হৃদয় ওটা দেখছে, দেখার পর বললাম এত কষ্ট করার দরকার কি, টাকাটা নিয়ে আসি। অনেক কষ্ট করে পরে ওইখানে যে আমি টাকাটা আনছি, মানে ঘুরে পুরে যেতেছি এই অবস্থা, টাকা আইনা হৃদয়কে দিচ্ছি। ওইখান থেকে আমাকে 1,000 টাকা বা 500 টাকা মতো খরচ করছে, তো এর বেশি করে নাই। বাকি টাকাটাও নিজের জন্য খরচ করছে এবং
আমার অজান্তে জুথিকে কিছু টাকা পাঠাইছে ওইখান থেকে। জ্যোতিকে ওখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, তো আমি জানতাম না যে জুথিকে টাকা দিচ্ছে। তো একটু সুস্থ হওয়ার পর ঘরটা ঝাড়া পোছা করতেছি, ডোয়ারটার খুলছি, ও যখন যেখানে যা করে সব স্লিপ গুলা থাকে, দেখি যে জুথিকে টাকা পাঠাইছে আর একই ডেট, যে ডেট ওকে আমি টাকা দিচ্ছি এর আগ পর্যন্ত ওর কাছে কোনো টাকা ছিল না। আমি কিছু বলি নাই, চুপ করে রয়েছি, একা একা কান্না করছি। তারপর সেদিন মন খারাপ ছিল, পরে আমাকে বলছি কি হয়েছে, আমি আর ওকে কিচ্ছু বলি না, চুপচাপ রয়েছি। তারপরে বাসায় তো চলে আসলাম, নুপুরের সাথে কথা বলছি, নুপুর টাকা ম্যানেজ করতে পারে না, এদিকে বাড়ি যেতে হবে আর ডাক্তারের টেস্ট দিচ্ছে, আমি ভয় পেতেছি যদি ধরা খেয়ে যায় মা তো অনেক কষ্ট পাবে। তো আমার নানি পরে আমাকে টাকা দিচ্ছে, তা আমি আর দেরি করি নাই, কারণ আমার জানা আছে যে আমি ডাক্তার দেখাবো শনিবার পিজি হাসপাতালে, তো আমার শনিবারই আমাকে আসতে হবে। আমাকে সবাই বলছে যে তুমি অসুস্থ, তুমি বাড়ি থাকো। আর আমার ভিতরে ভয় কাটছে, আমি যদি থাকি আমার তো বিপদ আরো বাড়বে। তো আমি অনেক করে বাড়ি থেকে চলে আসি। আসার পর পরের দিন আমি নুপুরকে নিয়ে ওইটা শেষ করি। আর এর আগে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয়, তুমি জ্যোতির সাথে কন্টিনিউ করতেছো, আমাকে এখানে ফালাই রেখে গেছো, আমার এই সমস্যাগুলো হইতেছে, মানুষের কথা আমার শুনতে হইতেছে, তো তুমি এতদিন আমাকে কি হিসাবে ব্যবহার করলা, আর কোন সুখে তুমি শপথও খাইছো, তা আমি কি তোমার রক্ষিতা, এই কথাটা আমি বলে ফেলছি। তো বলতো যে হ্যাঁ তুমি আমার এটা, ওকে আমি আনবো, আমি এটা করবো, সবসময় রাগ রাগ হয়ে কথা বলতো, আমাকে অ্যাভয়েড করতো, এরকম করতো। আবার ওর জ্বর আসছে এর ভিতরেই, তো আমি বললাম বাসায় গিয়েও না, ওকে কে দেখবে, আমি মাকে বলছি মা চলো আমি বাসায় চলে যাবো, এখানে থাকবো না। হৃদয়কে ফোন দিই, হৃদয় আমি কিন্তু আসতেছি রাস্তায়, বলছে না আইসো না, তোমার জ্বর একা একা কি করবা। পরে বাসায় গেছি, আসার পর ও বলতেছে যে আমি বাসায় নেই, আমি বড় ভাইয়ের সাথে ডাক্তারের কাছে আসছি। তো সে তখন রাত বাজে 11টা, রামপুরা থেকে কোনো গাড়ি সিএনজি কিছুই পাইতেছি না, আমার মা আবার আমাকে কোলে করে বাসায় নিয়ে আসছে। আনার পর হৃদয় এরকম রাব বিহেভ করে, তারপর ওইটা তো অবসান করলাম বান্ধবী নিয়ে। অবসান করে ফেলছেন? হ্যাঁ অবসান করে ফেলছি। কিভাবে করলেন? এটা হাসপাতাল যে আমার বান্ধবী অবসান করে নিয়ে আসছে। মানে আপনারা যে হাসপাতালে গেলেন সেখানে আপনার কোনো পরিচয় চাইলো না? আপনার কি হ্যাঁ পরিচয় চাইছি, আমি পরিচয় দিছি। আপনার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করেন? হ্যাঁ হৃদয়ের কথা বলছি, কিন্তু আমার বান্ধবী বলছে যে তুমি বললো গার্মেন্টসে চাকরি করো। গার্মেন্টসে চাকরি করো এটা বললেই হয়ে যাবে? না এটা বললো, আর তোমার হাজবেন্ড যা তাই বললো, বলছে যে যদি বলো তাহলে টাকা পয়সা বেশি চাবে, আর তুমি বলো যে গার্মেন্টসে চাকরি করো, বাচ্চা নেওয়া সম্ভব না, তাই আমি ওইটাই বলছি। This track was downloaded from FusionBD.com. এই ধরনের কাজ করতে গেলে সাধারণত অভিভাবককে চায় ডাক্তাররা, কারণ যে কোনো ধরনের বড় ধরনের বিপদ হতে পারে। অভিভাবক আমার বান্ধবী গেছে। আর এটা করার পরে আপনার শারীরিক কোনো সমস্যা হয়নি? মানে কতক্ষণের মধ্যে আপনি এটা করতে পেরেছেন? এটা 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগছে। কি করেছিল ডাক্তাররা? এটা এমআর করে ফেলে দিচ্ছে। এবার কি মানে জাস্ট কোনো ইনজেকশন দিয়ে দেওয়া বা কোনো কিছু? ইনজেকশন না, আমার ওই যেটা বাচ্চারই ওইটা কেটে ফেলে দিচ্ছে। তো এটা আমার সমস্যা, কষ্ট হয়েছে আমার। ইট ওয়াজ ইওর ফার্স্ট টাইম রাইট? আপনার এটাই আমার প্রথম, আমার অনেক কষ্ট হয়েছে। তো কান্না করতেছিলাম, নুপুরের জ্বরেও কান্না করতেছিলাম যে নুপুর দেখ আমার লাইফে এরকম একটা সমস্যা হয়ে গেল, ও এরকম করলো, আমার মা তো অনেক কষ্ট পাবো, যদি মা কষ্ট না পেতে আমি কখনোই এটা আমি করতাম না। কারণ আমার কখনো ইচ্ছে ছিল না যে আমি আমার প্রথম সন্তান ফেলাইয়া দিব। অনেক কাঁদছি, তো সেদিন আর আমি বাসায় যাইনি, নুপুরকে নিয়ে ঘন্টাখানিক পর আস্তে আস্তে করে বাসায় আসি। এই কাজটা করার সময় তো হৃদয় আপনার পাশে থাকতে পারতো, থাকেনি না? ও তখনও থাকে না, ও আমার মানে কোনো কিছু কেয়ার করবে না, বলে দিচ্ছে আমার কাছে টাকা নেই, তোমার যা মন চাই করো, আমি কিচ্ছু করতে পারবো না। এখন আমার ওষুধ কিনতে হবে, যে ওষুধ দিচ্ছে না তো ঘাসুক হবে না। তারপর কি করবো, আম্মা যে পিজি হাসপাতালে দেখাইছে, আর তারপরের দিন আমার পিজি হাসপাতালে আমার কিছু চেক আপ ছিল। চেক আপ গুলো করেননি? চেক আপ গুলো করছি। চেক আপ করলে তো আপনার বোঝার কথা যে আপনি একটু আগে অ্যাভয়েড করেছেন। কিন্তু পরে বুঝতে পারছি যে ডাক্তার যে ট্রিটমেন্ট দিচ্ছে এটার সাথে এটা ইনা, অন্য কিছু ইনফেকশন ধরা পড়ছে। পরে মা ডাক্তার দেখাই নিয়ে আসছে। পরে হৃদয় ফোন দিচ্ছে, হৃদয় তুমি কোথায়, ডালিয়ার অবস্থা অনেক খারাপ, মনে হয় দমটা বাইরে হয়ে যাবো, তুমি একটু বাবা আসো, ওরে দেখে যাও, আমি একা একা ওরে নিয়ে পারতেছি না, তুমি আসো। আমার মানে ডাইরেক্ট বলছে যে আমার কাছে টাকা নেই, আমি আসতে পারবো না। তোমার টাকা লাগবে না, তোমার কাছে টাকা চাই নেই, তুমি আসো। ও আসে নাই, বাসায় বসে ঘুমাইছে। এই যে আচরণগত যে পরিবর্তন হৃদয়ের মধ্যে, সেটা কয় মাস পরে আপনি দেখতে পেলেন? এটা ডিসেম্বরের এই যে 18 তারিখের দিক দিয়ে। মানে কয় মাস, আনুমানিক কয় মাস? আপনি ওর পাশে থাকা শুরু করছেন কি মাস থেকে? নভেম্বর মাসের 10 তারিখ থেকে। 1 মাসের মধ্যে এই পরিবর্তন? হ্যাঁ 1 মাসের ভিতরে পরিবর্তনটা আসছে। ও ঠিক আছে। তারপর তো আমাকে বলতো যে আমি তোমার সাথে রাব বিহেভ করি আমার আর্থিক সমস্যার জন্য। মাথা ঠিক থাকে না? মাথা ঠিক থাকে না। ঠিক আছে। পরে সেদিন মা ওষুধ কিনে নিয়ে যায়। ওর বাসা ভাড়াও দিত কিভাবে? বাসা ভাড়া এই 9-6 করে যেভাবে জোগাড় করে দিত। বাসা ভাড়াটা বেশি ছিল না, অল্প। পরের দিন পিজি হাসপাতালে আমার রিপোর্ট নিতে আসতে হবে। তাই মারে বললাম মা তোমার কাছে যেতে হবে না, আমি আর পারবিন একা একাই যেতে পারবো। না পারবি না, না মা আমি পারবো, তুমি থাকো, দেখো আমি সুস্থ হয়ে গেছি না। কারণ ওটা করার পর আমার নিজেকে একটু হালকা মনে হইতেছে। তারপর পারবিন আমার খালাতো বোন, ওকে নিয়ে আসছি। আসার পর পারবিন বললাম পারবিন তুই রিপোর্ট গুলো নিয়ে বস, আমি আসতেছি। ওরে বসে আমি যে ফার্মেসি থেকে ওষুধ গুলো কিনছে মা
ওই ওষুধগুলো ব্যাক করে দিই, যে আমার এই ওষুধগুলো লাগবে না, রেখে দেন। তো আমার ওই ওষুধগুলো রেখে দিলে পরে আমাকে ডাক্তার যে অবসরের জন্য যে ওষুধ দিচ্ছে আমি আবার ওই ওষুধগুলো কিনি, ওই ওষুধগুলো কিনে আমি খাই। তো ডাক্তারের ওষুধগুলো আমার আর খাওয়া হয় না, অসমাপ্ত রয়ে যায়। যখন আমি একটু সুস্থ হই, আমার মা আমার মামা আমার প্রতি অনেক রাগ বিরাগ শুরু করছে, মামা মার প্রতি খারাপ ব্যবহার শুরু করছে, যে ও এখানে এসে থাকবে কেন, ওরে আমরা দেখবো কেন। ভাত খাইতে বসলো, মামা এসব কথা বলতো, আমার কান্না চলে আসতো, আমি সহ্য করতে পারতাম না। এরকম করে দেখে সহ্য করতে না পারা আমার অফিস থেকে একটা অনুষ্ঠান আছে, আবার আমাকে ডাকে। ওই অবসান করা অবস্থায় তার পরের দিনে আবার চাকরির জন্য গেছি গার্মেন্টসে। তারপরে বলতে যাচ্ছে ঠিক আছে কালকে থেকে আসো, কালকে থেকে আসবো, আমার তো শরীরে জ্বর, আমি কিভাবে আসবো? যখন দেখি ওদের ব্যবহার খারাপ হয়ে যেতেছে আমার ফ্যামিলি থেকে, লাস্টে আমার কাছে টাকাও নেই যে আমি রামপুরা গাড়ি ভাড়া দিয়ে আসবো, 20 টাকা হলেই হয়। তারপরে আমার কাছে মা আমাকে টাকা দিচ্ছে যে অনুষ্ঠান আছে ওইখানে যাওয়ার জন্য। অনুষ্ঠানের এই টিকিট মূল্যটা হচ্ছে 100 টাকা, যে টিকিটটা এখানে আছে। আর তো আমি ভাবতেছি যে ও আমার সাথে এরকম কেন করতেছে, আমি শিওর আমার সাথে মিথ্যা কথা বলতেছে। আর যদি আমার সাথে এরকম করে একটা সুন্দর ভাবে করুক, ফেব্রুয়ারির 8 তারিখ অনুষ্ঠানের কথা বলে আমার অফিসের সবার সাথে আমি আসি, কিন্তু একটু 8 পিস করে আসি, যে আমি সকালে যেয়ে হৃদয়কে পাবো, বিকালে গেলে আমি হৃদয়কে পাবো না। পরে সকালে বাসায় যে যা দেখি হৃদয় বাসে ঘুমাইতেছে। ও লাভদা বাবু বইলে আমার জড়া দিয়ে কান্না করে দিচ্ছে, যে বাবু তুমি আসছো, কিভাবে আসলা, তুমি কেন আসছো, তোমার তো শারীরিক অবস্থা ভালো না। আমি বললাম আমি আসবো না তো কি করবো, আমার যে সমস্যাগুলো হইতেছে সেগুলো আপনি জানেন, তো আপনি কেন এরকম করলেন? পরে অনেক কান্নাকাটি করছে, মাপটাপ চাইলো। তো আমি একেবারেই চলে গেছি এরকম প্রস্তুতি নিয়ে, এই বাসা থেকে 2টা ড্রেস নিয়ে এই বাসা থেকে বের হয়ে গেছি 8ই ফেব্রুয়ারি। তারপরেও আবার আমার সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করছে, স্বাভাবিক মতো রয়েছে। তখন জুথির সাথে যোগাযোগ নাই তেমন একটা, মাঝখানে হয়েছিল, এর ভিতরে জুথিকে আনতেও গেছিল, জুথি ওকে লোকজন দিয়া মারারও চেষ্টা করছে, সেখান থেকে ওর বড় ভাই ওকে সেভ করে নিয়ে আসছে। এটা রংপুরের ঘটনা। আমাকে সব বলতো, যখন যা হয় জুথির কথাগুলো আমাকে সব বলতো, কোনো কিছুই ও আমাকে লুকাইতো না। আর এই জন্য আমার ওর সাথে ভালো লাগতো। জুন জুলাই মাসের দিক দিয়ে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে, একটা মাল্টিপারপাস করার জন্য প্রস্তুতি নেয়, সেখানে ওর মামা আসে। তোর মামা দেখে যে আসলে হৃদয় আমার সাথে ভালো আছে, সুখে আছে এবং ও স্বাভাবিক অবস্থায় আছে। তো ওর মামা একদিন আমাকে বলতেছে ডালে তুমি বাইরে যাবা, সেদিন বারবার শুধু জিজ্ঞাসা করতেছে হ্যাঁ মামা বাইরে যাবো, বাইরে যাবো, আসবো কখন? আমি কাছে চলে আসবো। হৃদয়ের সামনে জিজ্ঞাসা করতাম কেন মামা? না তুমি বাইরে গেলে আমি তো মুখ টাইমে বাসায় আসবো, সমস্যা নাই, চাবিটা আমি ওই জায়গায় রেখে দেবো, আপনি নিয়ে নিন। তাছাড়া হৃদয় তো বাসায় আছে, কেন ও তো চলে যাবে। আসলে সেদিন মামার একটা কুমন্তব্য ছিল, মানে আপনার সাথে একটা শারীরিক সম্পর্ক। হ্যাঁ। তো আমার মনের ভিতরে সন্দেহ জাগতেছে, মামা বারবার আছে কেন ওকে এটা জিজ্ঞাসা করতেছে। তো মামা যখন আসছে তখন হৃদয় আমার সাথে থাকতো না, আর মামার সাথে থাকতো, আমাকে আমি আলাদা রুমে থাকতাম। পরে দিয়া মামা আমি সন্ধ্যার সময় বাসায় চলে আসি, আসলে সেদিন ওর মামাও চলে আসে। মামার অনেক জ্বর। ওর মামা আপনাদের জ্বর চলে আসছে, বললো যে হওয়ার শরীরটা খারাপ লাগতেছে। তো ওনাকে আমি হালকা খাবার দিলাম, একটা স্যালাইন দিলাম, স্যালাইনটা খেয়ে শুইলো। বলে আমার মাথায় একটু নিক্স দিয়ে দে। তা আমি নির্দ্বিধায় মামাকে একটু নিক্স দিয়ে দিচ্ছি মাথায়। তিনি আমার হাতটা ধরলো, তো দেখলাম ওনার অ্যাটিটিউডটা খারাপ হয়ে গেছে। তারপর আমি ভয়ে ঘর থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে হৃদয় ছিল না সাথে? হৃদয় ছিল না সেই রাতে? হৃদয়ের সাথে ছিল না। হৃদয় এতটা বিশ্বাস করে আপনাকে রেখে গেল ওখানে? হ্যাঁ। পরে আমি বললাম মামা আপনি এরকম করতেছেন কেন, আপনার সমস্যাটা কি? বললাম আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে আসছি, তরকারি কাটতে বসছি। তারপর আমার ভয় লাগতেছিল পরে আমি দরজাটা খুললাম, 3 তলা বাড়িওয়ালার রুমে যে কাজের মেয়ের সাথে কথা বলতেছি আর বারিন্দায় পাইচারি করতেছি। আর আমার ফোনটা ছিল তখন নষ্ট, মানে হ্যাং হয়ে যেত, কথা বলতে পারতাম না। তো অনেক কষ্ট করে ফোনটা অন করে হৃদয়কে বলছি তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার ভালো লাগতেছে না। পরে হৃদয় বাসায় আসছে, আর ও সব সময় টিকিটটা খোলার আগে বাবু বললে আমাকে জড়াই ধরতে সব সময়। তো আসার পর কি হয়েছে, হওয়ার পর ওর মামা বাড়ির আগে আমাকে সরি বলছে। বলার পর আমি হৃদয়ের সাথে কথাটা রাত্রে বলে দিচ্ছি। পরে বলে এরকম করছে, আমি বলছি হ্যাঁ করছে। কয় ওরা এখনই ঘর থেকে বের করে দিব। আমি বের করে দিবেন, এটা আপনাদের সাজানো পরিকল্পনা, সেটা আমি কিভাবে বিশ্বাস করবো? পরে দেওয়া আচ্ছা ঠিক আছে, যেহেতু কালকেই চলে যাবো। তার 2 দিন পর ওর মামা চলে যায়। তারপর আস্তে আস্তে জুচির দিকে বেশি উইক হয়ে পড়ে, আর আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে, তুমি চলে যাও, আমার ভালো লাগে না, তুমি থাকতেছো, আমার এই সমস্যা হইতেছে, আমার একা থাকতে ইচ্ছা করে। বাবার সাথে এরকমই শুরু করছে। গায়ে হাত তুলতো না, মুখে খারাপ ব্যবহার করতো, গালি দিত, ঝাড়াঝাড়ি করতো, গালাগালি দিত। পরে আমি বললাম গেলে তুমি খুশি হবো? কয় হ্যাঁ খুশি হবো। তারপর আমি ব্যাগে 2টা ড্রেস নিয়ে বিকালে 2জন একসাথে বেরোচ্ছি। মিরপুরে যেতেছো, তাড়াতাড়ি বাসায় চলে এসো। কিন্তু আমি আজকে তো আমি আসবো না হৃদয়, আমি দুষ্টামি করো না, তাড়াতাড়ি বাসায় চলে এসো। তুমি না বলছো যে আমি না থাকলে তোমার ভালো লাগবে? সেটা তো বলছিলাম, ভালোই হইতো তুমি গেলে। আমি তাই চলে যেতেছি, আজকে যাতেছি, আমি আর আসবো না। একথা বলে আমি সেদিন সত্যি সত্যি করে চাবিটাও আর নেই, চাবিটা ওর কাছে দিয়ে আমি চলে গেছি। তারপর হৃদয় আম্মুকে কান্নাকাটি করে বলছে, আম্মু আমাকে সেদিন বাড়ি থেকে খুঁজে বাই করছে, কেউ দেখে নাই নানা নানি ছাড়া। পরের দিন ভোরে চলে আসছি। আসার পর ও পল্টনে এসে ফোন দিচ্ছি, দেওয়ার পর বললাম আমি পল্টন আছি, চাবি নিয়ে যাবো। বাসায় গেছি, বাসায় যাওয়ার পর ও আবার ঘন্টাখানিক পর বাসায় চলে আসছে। অনেক কান্নাকাটি করছে সেদিন। কান্নাকাটি করে খাওয়া দাওয়া করে যখন আমি শুয়ে পড়ছি, তখন আবার সে জুথির সাথে কথা বলবে রাতের বেলা আপনার পাশে শুয়ে। হ্যাঁ, যে সে জুথিকে আনবে এই বাসায়? হ্যাঁ আনবে, এবং সেটা আমাকে যাই আইনা দিতে হবে।
এটা বলছে। আমি না করছি, তুমি আমার ওর আইন না দাও, আমি ওকে তো নিয়ে ঘর করবো না, জাস্ট প্রতিশোধ নিবো ওকে নিয়ে, ওরে প্রতিশোধ নিয়ে আমি ওকে ছাইড়ে দেবো, আমি ওর সাথে কখনোই ঘর করবো না। অনেক রিকোয়েস্ট করছে, করার পর পরে বাধ্য হইয়া আমি বললাম ঠিক আছে দিতেছি। সেই রাত্রে ও আবার রংপুরের টিকিট কাটে, পরের দিন সকাল 9টার গাড়ি, আমি 9টার রাতে রংপুরে যাই। রংপুরে যাই, জুথির সাথে কথা বলি, কিন্তু এর ফাঁকে বাবা জুথিকে বলে দিচ্ছে আমি হৃদয়ের খালা। এই কথাটা জুথিকে হৃদয় বলছে। তো জুথি আমার জন্য বাস টার্মিনাল ওয়েট করছে, আমাকে নিয়ে গেছে। জুথির সাথে আমি স্বাভাবিকভাবে কথা বলছি, অনেক ফ্রেন্ডলি হয়ে গেছি, দুজন একসাথে ছিলাম। ও দেখতে কেমন ছিল? আপনার চেয়ে সুন্দর? একই রকম, একটু শর্ট। ওকে, দেন? অনেক হাসি খুশি জুতিকে আকার ইঙ্গিতে বুঝে পরের দিন ঢাকায় আসবো রাজি করছি জুতিকে, যে তুমি ঢাকায় যাও, ওকে ডিপোজ দিয়ে চলে আসছো। ও বলছে আমি শুধু আপনার কথায় যাইতেছি, ওকে ডিপোজটা দিয়ে আমি চলে আসবো। আমি তোকে ডিপোজ দিয়েই দিছি, তারপরে যখন আপনারা বলেন এটা বাকি আছে, আমি এটা করে দিয়ে স্থান থেকে চলে আসবো। কি করতে মানে ডিভোর্স দিতে তারপরে কি করার বাকি ছিল? জুতি যে ডিভোর্সটা সাইন করছে এটা দুই হৃদয় মানতেছে না। হৃদয় বলতেছে যে তুমি এসো, তারপরে আমি তুমি তোমার এসো, আমি তোমার সামনে বসে ঠান্ডা মাথায় ডিভোর্স দেবো, তোমাকে আমার বাসায় আসতে হবে না। ওকে। জুথি রাজি হয়েছে যে আপনার কথা আমি যাবো, কিন্তু আপনি আমাকে আবার গাড়িতে তুলে দিবেন। আমি ঠিক আছে চলো। পরের দিন হৃদয় আসে, আমাদেরকে নিয়ে যায় যে ইসে যাবে, ভিন্ন জগৎ ঘুরতে যাবে। গাড়িতে উঠছে, উঠানোর পর কি যেন একটা পানি জুথির গায়ে ছিটিয়ে দিল, এর ভিতরে আবার একটা কবিরাজ ধরছে জুথিকে আনার জন্য। এই হৃদয়, হ্যাঁ, তখন আমি এই ঘটনার মধ্যে আমার তো হিরো মনে হচ্ছে কবিরাজি না। আপনারা সবাই অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস, বাট দ্য হিরো ইজ কবিরাজ। হ্যাঁ, ও কবিরাজে বিশ্বাসী হয়ে গেছে। ওকে। তারপর জুথিকে নিয়ে আসি, ওই সারা রাস্তা আমার সাথে অনেক একটু খারাপ ব্যবহার করছে, আমার অনেক খারাপ লাগছে। এদিকে জুথি অনেক কান্নাকাটি করতেছে, তিনজনই কান্নাকাটি করতেছি। কেন কান্নাকাটি করতেছি? তিনজনের জন্য কান্নাকাটি করতেছি, অনেক খারাপ লাগছে। আসার পরে যে এই পরিস্থিতি ওগুলো আমার আরো বেশি কষ্ট লাগছে। কি ছিল? ও জুতির সাথে চর্চারিং করতো, আমার সাথে চর্চারিং করতো, নিজের সাথে একই বাসায়? একই বাসায়। জুতির সাথে কথা কাটাকাটি হলে ঘরের ভিতর ভাঙচুর, শরীরের ভিতর সিগারেট দিয়ে পোড়া, ওর শরীর অসংখ্য সিগারেট দিয়ে পোড়া আছে, জুতির জন্য কাটা দিয়ে আছে। তো ওরা একই রুমে থাকতো, আবার আমাকে আলাদা করে দিত, আলাদা থাকতে হইতো। আর আলাদা থাকলেও সমস্যা, ওদের সাথে থাকলেও সমস্যা, যদি আমার সাথে কথা বললেও সমস্যা, আমরা কথা না বললেও সমস্যা, ওর কাছে সবই সমস্যা। ও এরকম করতো। এবং ও কিছু থেকে বলে দিয়েছিল যে আপনি কি এখন পরবর্তীতে আসল সম্পর্কটা ও বলে? শুধু এটুকু বলছো আমার খালা, আর এছাড়া কিছু বলে? জুথিকে আমার যদিও সাথে- এটাই বিশ্বাস করেছে। জুথিও এটাই বিশ্বাস করছে। আমাদের দুজনকে একটু কথা বলার সুযোগ দিত না, কখনোই বাসা থেকে বের হইতো না, সবসময় বাসায় থাকতো। এবং যদি কদিন ছিল আপনার ওখানে? তখন 7 দিন ছিল। এই 7 দিন আপনিও ছিলেন ওর বাসাতে? হ্যাঁ, আমি এর ভিতরে ও যুদিকে নিয়ে থাকতো, আপনি পাশের রুমে থাকতেন? হ্যাঁ, My আবার God. একসাথেও ছিলাম 7 দিনের ভিতর 3 দিন একসাথেও ছিলাম তিনজন। এই সময়টাতে ওর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে যুদির সাথে? হ্যাঁ, সেটা হয়েছে। আপনি মানতে পারতেন? আমাকে মানতে বাধ্য করা হইতো, কিছু করার নাই। ও তো আমাকে মারধর করতো, তখন অসম্ভব মারধর করতো। ছোট ভাইটাকে নিয়ে ভয় দেখাইতো, তো ছোট ভাইয়ের ক্ষতি হবে, তার ফ্যামিলির এই ক্ষতি হবে, তা আমি ভয় পেতাম। যদি আমার আম্মার হার্টের প্রবলেম একটা সমস্যা হয়ে যায়, আমার একটা ভাই, এটা যদি সমস্যা হয়ে যায় আমার জন্য, আমার ক্ষতি হলে তো সমস্যা নাই। ওকে, তারপর যদিও একাধিকবার চলে যেতে চাইছে, আমি ওকে ধরে রাখছি। আবার আমি একাধিকবার ওদের যে কাহিনী এগুলো সহ্য করতে না পারে চলে যেতে চাইছি, জুতি আমাকে যেতে দেয় নাই, হৃদয় আমাকে যেতে দেয় নাই। তো রাতের মধ্যে অনেকবার যে আমার জুতির সাথে ঝগড়া করবো, আমার সাথে যা ঝগড়া করতো। হয়তো ঘুমাই রয়েছে, যে আমাকে একটা লাথি দিচ্ছে, হয়তো ঘুমাই রয়েছি, ও আমাকে টাইনা ধইরা উঠাইয়া গালাগালি করতেছে, আবার ওদিকে যা জুতির কাছে পাঠাই দিচ্ছে। গেছি আবার এরকম, মানে ফুটবলের মতো আমার মতো করতো। সেদিন জুথির জন্য আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে মারধর করে। এক পর্যায়ে আমি বলছি তুমি যদি আমাকে আরেকটা টাচ করো, আমি যে বটিটা দেখছো না, এটা দিয়ে আমার শরীর এখন আমি কোপাবো, এ কথা বলছি। পরে ও আস্তে করে মানে বুদ্ধি খাটে আমার হাত থেকে বটিটা নিয়ে আমার হাত আর পাও বাইদা ফেলছে। পাওটা বাইদা হাতটা কিন্তু পিছন দিয়া এক করে হাঁটুর উপর শুয়ে আমাকে অনেক মারছে। তোরে তো আমি বিয়ে করি নাই, তুই তো আমার বউ না, তুই আমার কে? তোরে এত কথা বলিস কেন? জুথি আমার বউ, জুথি আমার সবকিছু। তাই বলতেছি জুথি তোমার সবকিছু, জুথি তোমার থাকো, তো তুমি আমার সাথে কেন এরকম অত্যাচার করতেছো? আমার তো জীবন নষ্ট করছোই। অনেকক্ষণ পর হাত পা ছাড়ছে, এই কথাগুলো বাড়িওয়ালা শুনছি, শোনার পর ওকে বলছে। ওকে, তারপর? ওর বন্ধুর বউ আসছে, হ্যাপি, জাকির, ওরা আসছে, আমাদের বাসায় রয়েছে। ওদের কাছে বলছে যে আমার খালাতো বোন, কিন্তু এক পর্যায়ে জানতে পারছে। তারপর মনে করেন যে একদিন আমি পেট ব্যথায় কান্না করতেছি, ও আমাকে যে 2টা লাথি মারছে, যে ঢং করিস, একটা খারাপ কথা বলে ঢং করিস, এরকম ঢং করিস না, বাইরে যা আমার বাসা থেকে যা। একই কথা পরের দিন বিকেলে আবার বলছে। তখন আমি বলছি ঠিক আছে, তো তুমি এক কাজ করো, আমার মাকে বলো তোমাকে ডিভোর্স দিয়ে দিছো, আমার সাথে তুমি থাকবে না, তাহলে আমি আমার বাসায় উঠতে পারবো। তাহলে আমি যাবো কোথায়? তোর যদি মনে হয় তুই যাবো, আমি বলতে পারবো না, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। তাহলে চুলায় ভাত দিয়ে পাশের ফ্যাক্সের দোকান থেকে যে আমার কানতেছে, বলে মা আমাদের ডিভোর্স দিয়ে দিতেছে, আমি হৃদয়ের সাথে থাকবো না, আমি বাসায় চলে আসতেছি, তুমি আর হৃদয়কে কিছু বলো না। পরে লাস্টে পর্যায়ে জাকির হ্যাপি দেখলো এগুলা, জুথি ওরা এরকম করে। একদিন আমি সহ্য করতে না পাইরা নিজের শরীর নিজের চাইছিলাম যে পোড়াবো, কিছুক্ষণ কেচছি, একটা বেলেট দিয়ে কেচছি। পরে ওরা জুথিরা দেখলো যে অস্বাভাবিক অবস্থা। আমি পরে তোমার কি সমস্যা, তুমি এরকম কেন করো? আমি কি সমস্যা তুমি জানো না? তুমি আমার হাজবেন্ডের সাথে এরকম করতেছো, তুমি ওর কাছে আসবা না, আবার ওর সাথে তুমি এরকম করতেছো কেন? এগুলো বলে আমি চলে গেছি। তখন হা করে তাকাই রয়েছে জুথি আমার দিকে। তারপর জুথি চলে যা বলছে ডালিয়া তোমার বাসায় থাকতে পারবে না, ওকে তোমার বাসা থেকে বের করে দিলে আমি তোমার লাইফ ফিরে আসবো। ঠিক আমাকে তাই করছে।
বাসা থেকে চলে আসো। ওর এবাদুল মামা ওরা মিল্লা বুঝাই আমাকে বাসায় রেখে আসছে যে 2 মাস পরে আমি তোমাকে নিতে আসবো। 1 মাস পর সব ওরা তখন থেকে ও আমার সাথে মানে একেবারে অ্যাভয়েড করতেছে। তখন আমি আমাদের বাসায় চলে আসছি। রোপন, তারপর এবাদুল মামা, সোহেল ভাই, হৃদয়, ওরা কোরআন শরীফ নিয়ে শপথ টপথ কাইটা বলে যে আমাদের 4টা মানুষের জীবন বোন তোমার হাতে, তোমরা যাও, আমরাই তোমাকে 2 মাস পরে নিয়ে আসবো।